কালো মেঘটার মধ্যে হাত ঢুকিয়ে দিলাম। গেট খুলে চাবিটা হাতে নিলাম, আবার বেরোলাম বাইরে। নকল তারানাথের ভিড়ের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে চাবিটা মাথার ওপরে তুলে ধরে উচ্চ কণ্ঠে বললাম, আমি তারানাথ। তারপরে কতক্ষণ কেটেছে বলতে পারবো না। এক সময় নিজের দেহের চোখ মেলে তাকালাম। এই যে আমার ভক্তরা, গপ্প মিরে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। আর আজ আমিও আছি। গপ্প মিরে ঠেকে আমি আজ যে গপ্পটা তোমাদের শোনাবো সেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের ছেলে তথাগত বন্দ্যোপাধ্যায়। গপ্পের নাম ভণ্ড তারানাথ। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। শ্রাবণ মাস। 2-3 দিন ধরে একটানা কম বেশি বৃষ্টি হয়ে চলেছে। রোদ না ওঠায় জামা কাপড় শুকোচ্ছে না। কোনো মতে এক বস্ত্রে 3 দিন আপিস করে শনিবার বিকেল হতে না হতে আমরা এসে জুটেছি তারানাথ চক্রবর্তীর বসার ঘরে। জ্যোতিষ বা তন্ত্রমন্ত্রে তারানাথের আদৌ কোনো ব্যুৎপত্তি আছে কিনা সে বিষয়ে তর্ক চলতে পারে, কিন্তু গল্প ফাঁদার ক্ষমতা যে লোকটার অসাধারণ এতে কোনো সন্দেহ নেই। আর বর্ষার সঙ্গে তারানাথের একটা যেন অলৌকিক যোগাযোগ আছে। তার গল্প সবচেয়ে জমে ওঠে বৃষ্টির দিনে। বিকেলের দিকে বৃষ্টিটা একটু ধরেছিল। ট্রামে করে মঠ লেনের মুখে নেমে মোড়ের দোকান থেকে কথকের দক্ষিণা বাবদ যখন পাসিং শো সিগারেটের প্যাকেট কিনছি তখনই টের পেলাম আবার 2-4 ফোঁটা গায়ে পড়ছে। তারানাথের দরজায় কড়া নাড়তে নাড়তে সেটা বেশ বেড়ে উঠল। ছাতা খুলতে হবে কিনা ভাবছি, এমন সময় দরজা খুলে এক গাল হেসে তারানাথের মেয়ে চারি বলল, আসুন কাকা বাবুরা, বাবা বললেন আপনারা আসছেন তাই চা বসিয়ে দিয়েছি। চারির বিয়ে হয়ে গেছে বছর 2 আগে। আপাতত সন্তান সম্ভবা তারানাথের কাছে এসে রয়েছে। সপ্তাহের শেষে বৃষ্টির দিনের সন্ধেবেলা আমরা দুজন মটলেনে এসে উপস্থিত হব এ কথা জানতে অলৌকিক ক্ষমতা লাগে না। বঙ্গদেশে বর্ষার প্রকৃতি রচনা যদি এই বয়সে লিখতে হতো তাহলে নিশ্চয়ই লিখতাম, শনি রবিবারে বাতাসে জলীয় বাষ্পের গন্ধ পাইলেই 2টি আপাত দৃষ্টিতে সুস্থ স্বাভাবিক যুবক আর সকলের মতো খেলাধুলা বা রাজনীতির আলোচনায় যোগ না দিয়া মধ্য কলকাতার একটি এঁদো গলিতে তারানাথ জ্যোতির্বিনোদের বৈঠকখানায় উপস্থিত হইয়া গুচ্ছখানেক চা ফুলুরি তামাক ধ্বংস করিতে করিতে অবাক বিস্ময়ে গাঁজাখড়ি কাহিনী শুনিতে কেন পছন্দ করে সে রহস্য ইত্যাদি কেউ ভেদ করতে পারে নাই। কথা হচ্ছিল স্বপ্নের অর্থ নিয়ে। কিশোরী বলল, গতকাল রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমার আপিস পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে, অথচ ঘর থেকে কিছুতেই বেরোতে পারছি না, কারণ পরনে কিছু নেই। শুধু তাই নয়, কে বা কারা আমার সমস্ত জামাকাপড় উঠোনের মাঝখানে গাছের মগডালে টাঙিয়ে রেখেছে। এদিকে উঠোনে থই থই করছে লোক। শেষে বিছানার চাদর জড়িয়ে শ্লীলতা রক্ষা করে গাছে উঠতে যাচ্ছি, এমন সময় পোষা রাম ছাগলটা এসে চাদরের খুঁট ধরে চিবোতে শুরু করলো। ছাগলের সাথে চাদর টানাটানি করতে করতে কাল ঘাম ছুটে আমার ঘুমটা ভেঙে যায়। ফ্রয়েড সাহেব বলেছেন, স্বপ্ন বিশ্লেষণ করে নাকি অবদমিত কামনা বাসনার খোঁজ পাওয়া যায়। আচ্ছা, আপনিই বলুন, আমার বস্ত্রহরণ করছে রাম ছাগল, এই দৃশ্য থেকে আমার কোন বাসনা প্রকট হচ্ছে? কিশোরীকে যাঁরা চেনেন তারা বুঝবেন তার স্বপ্নের কাহিনীতে একটুও সত্য নেই।
পুরোটাই মিথ্যা। ওর স্বভাবই হলো আজে বাজে বকে বা ভাঁড়ামো করে তারানাথকে উত্তক্ত করা। নতুন গল্পের আশায় অন্ধকারে এলোপাথাড়ি ঢিল ছুঁড়ে একটা লাগাতে পারলেই বাজিমাত। হলো তাই। বেয়াদব প্রশ্নে ভ্রু কুঞ্চিত করে তারানাথ বলল, তোমাদের এই সাহেবি লেখাপড়া আমার করা হয়ে ওঠেনি, বুঝলে। তবে এটুকু বলতে পারি যে স্বপ্ন নির্বোধের কৌতুকের বিষয় না। তন্ত্রে বলেছে স্বপ্নের জগৎ ও জাগরণের জগৎ দুই সমান সত্য অথবা সমান মিথ্যা। এই শ্লোকটা শোনো। থাক 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 থাক, আমরা সংস্কৃত শ্লোকের কি বা বুঝি। আপনি যখন বলছেন নিশ্চয়ই অব্যর্থ। বরং উদাহরণ হিসেবে যদি কোনো গল্প থাকে, না না মানে গল্প নয়, মানে সত্য ঘটনা যদি কিছু বলেন তাহলে এই মূর্খ অর্বাচীনদের বুঝতে একটু সুবিধে হয় আর কি। তারপরে মনে মনে হুং ফট সোয়াহা বলে গল্পের আঁচে পূর্ণাহুতি দিয়ে নড়ে চড়ে বেশ জাঁকিয়ে বসলাম। আমাদের আনা প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে ধরিয়ে দেশলাই কাঠিটা নারকোলের মালায় গুঁজে দিয়ে তারানাথ শুরু করলো। সেবার হিমালয়ের কাছে একটা জঙ্গলের মধ্যে এক নেপালি সাধুর আখড়ায় পড়ে আছি কয়েক মাস ধরে। তিব্বতী মার্গের সাধক। শুনেছি এমন কয়েকটি বিদ্যা জানেন যেগুলো এ দেশে প্রচলিত নয়, কিন্তু সাধু বাংলা বলেন কষ্ট করে। আমারও নেপালি ভাষার শব্দ ভাণ্ডার দুই হাতের আঙুলে গুনে ফেলা যায়। হিন্দি বাংলা নেপালি মিশিয়ে একটা অন্তজ ভাষায় কাজের কথা মোটামুটি বলা গেলেও তন্ত্রের সূক্ষ্ম প্রক্রিয়া বর্ণনা করা যেন তুলির অভাবে মুড়ো ঝাঁটা দিয়ে ছবি আঁকার চেষ্টা। 2 ক্রোশ দূরের হাট থেকে হপ্তায় হপ্তায় চাল ডাল তেল সবজি এনে দিই। জঙ্গলে শুকনো কাঠ পাতার অভাব নেই, তাই কুড়িয়ে এনে উনুন জ্বালিয়ে রান্না করি, ঘরদোর পরিষ্কার করি। তন্ত্র শিক্ষা এগোচ্ছে খুবই ধীর গতিতে। মাস 6 ঘোষ্টে 2-1টা বিষয়ে কিছু অস্পষ্ট প্রাথমিক ধারণা হয়েছে মাত্র। বাবাজির আসনটি একটা কাঠ চাঁপা গাছের নিচে। সারা রাত তাতে বসে ধুনি জ্বালিয়ে জপ টপ করেন আর দিনের বেলায় কয়েক ঘন্টা একটু ঘুমিয়ে নেন। জিজ্ঞেস করলে বলেন জ্ঞান মুদ্রার সাধনা চলছে। ধুনির আলোয় দূর থেকে কয়েকবার দেখেছি কার সঙ্গে যেন কথাও বলছেন, অথচ তার আশেপাশে কেউ নেই। ও জিনিস অবশ্যই আমার অজানা নয়। মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার কাল যাপনের কথা তোমাদের তো আগেই বলেছি। তা যে জিনিস শিখতে আখড়ায় ঢুকেছি সেটা একরকম তিব্বতী কুম্ভক। প্রাণায়ামের যে সাধারণ কুম্ভক তোমরা জানো সেটা নয়, যদিও তারই এক ধরনের ব্যাপ্ত পরস্ময় প্রয়োগ। এ বিদ্যা দিয়ে যোগী যে কোনো জীবের প্রাণবায়ু বেরোনোর পথ বন্ধ করে তার দেহের মধ্যে আটকে রাখতে পারেন। যতক্ষণ রেচক মন্ত্র প্রয়োগ করা না হচ্ছে ততক্ষণ সেই জীবের মৃত্যু নেই। বজ্রযানীদের কাণ্ড। কুলার নবে নেই, শাক্ত আগমে নেই, শুধু বিজ্ঞান ভৈরবে একটু উল্লেখ আর ভূত ডামরে। যাক, সেসব তোমরা বুঝবে না। সাধু বাবার চেহারাটি ছোটখাটো, ফর্সা রং, লম্বা দাড়ি গোঁফের আড়ালে চোখ নাক মুখ চৈনিক ধাঁচের। মানুষ তো কম দেখলাম না এই জীবনে। ঠগ জোচ্চোর ফেরেববাজের খপ্পরে পড়েছি, আবার ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন মহাযোগীর সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছে। আমার অভিজ্ঞতায় উচ্চ মার্গের সাধকদের চেহারায় একটা প্রসন্নতা থাকে, যেন মনে হয় এই জগৎ ব্যাপার যাচাই করে দেখে শুনে বুঝে অবশেষে তাঁরা স্থির করেছেন যে ব্যবস্থাটি নেহাত মন্দ নয়। নেপালি সাধুর মধ্যে সেই প্রশান্তি রয়েছে। কখনো গলা চড়িয়ে কথা বলেন না, গাঁজায় দম দিয়ে গোঁফের ফাঁকে ফাঁকে মৃদু মৃদু হাসেন। একদিন সন্ধেবেলা সাধু বাবা আমাকে ডাকলেন।
बेटा इधर आओ, बैठो। গাছের তলায় নিজের আসনের পাশে বসতে বলে ধীরে ধীরে মিশ্র ভাষায় কিছু কথা বললেন। बच्चा, যা শিখতে আমার কাছে এসেছিস তা বড় কঠিন জিনিস। আমি ইচ্ছে করেই সময় নিচ্ছিলাম, ভেবেছিলাম কিছুদিন পরে হয়তো বিরক্ত হয়ে পালাবি, কিন্তু তুই দেখছি নাছোড় বান্দা। এত খাটাই, বেশি কিছু শেখাই না, তবু মাটি কামড়ে পড়ে থাকিস। তাই আজ বলতে বাধ্য হচ্ছি, এদিকে আর এগোস না। এ বিদ্যা তোর অধিকারের বাইরে। কিছু লক্ষণ যে তোর মধ্যে নেই তা নয়, মহাযোগী মহাযোগিনীদের সান্নিধ্য পেয়েছিস, অল্প একটু ক্ষমতাও হয়েছে। বোধহয় কখনো উচ্চকোটির কোনো দেবতার সাক্ষাৎও পেয়েছিস, টের পাচ্ছি। কিন্তু সংসার ত্যাগ করিসনি, করতে পারবিও না। সন্ন্যাসী হতে সবাই পারে না, তাতে ক্ষতি কিছু নেই। সৎভাবে সংসার করাও একটা কঠিন সাধনা, কিন্তু সংসারী লোক এই গুপ্ত সাধনার অধিকারী নয়। সম্পূর্ণ নির্মোহ হয়েই শুধু এ পথে এগোনো যায়, নইলে বিপদ ঘটতে বাধ্য। বড় বড় সাধকেরা, যাদের নাম করলেও পুণ্য হয়, তারা পর্যন্ত এই তত্ত্বটি সাবধানে এড়িয়ে চলেন, যে কারণে এদেশে বেশি কেউ জানে না। আমার কথা আলাদা। গুহ্য সমাজ আর বিদ্যাধর সূত্র নিয়েই আছি সারা জীবন। কিন্তু তুই এসব ছেড়ে দে, সংসারই তোর ভবিষ্যৎ। তুই বরং বাড়ি গিয়ে সেদিকে মন দে, বিয়ে কর, বাচ্চা কাচ্চার জন্ম দে। তাছাড়া বাড়ি ফেরার সময় তো তোর প্রায় হয়েই গেছে। যেটুকু শিখিয়েছি সেটুকুও ভুলে গেলেই মঙ্গল। তুই মানুষ খারাপ না। আমি আশীর্বাদ করছি, সংসারে সুখী হবি। তখন আমার জোয়ান বয়স। একবার কলকাতা এসেছিলাম, পুরো শহরটা পায়ে হেঁটে দেখেছি। তেমন তেমন সঙ্গী পেলে দুজনে মিলে গোটা পাঁঠা খেয়ে হজমও করেছি। নিজেকে মনে করি মধুসুন্দরী দেবীর বরপ্রাপ্ত যুগন্ধর মহাসাধক। নেপালি সাধুর উপদেশ নেহাতি ছেঁদো কথা বলে মনে হলো। নিজের সম্প্রদায়ের বাইরে গোপন তত্ত্ব জানাতে চান না, তাই আজে বাজে বকে ঝেড়ে ফেলতে চাইছেন। ওতে আমার জেদ আরো বেড়ে গেল। বললাম, গুরুজি, আপনার মতো তপস্বীর কৃপায় অন্ধ লোক দৃষ্টি ফিরে পায়। আপনার নির্দেশে জলে পাথর ভাসে। আমি কি এতই নিকৃষ্ট শিষ্য যে আপনার শরণ নিয়েও অকৃতকার্য হব? আমায় দয়া করুন গুরুজি। দেখ বেটা, মিষ্টি কথায় গলে যাবার বয়স আমার নেই। এতক্ষণ যা বললাম কিছুই তোর কানে গেল না দেখছি। ঠিক আছে, তুই থাক। আমার অনেক সেবা করেছিস, তোকে দুঃখ দিতে পারবো না, কিন্তু বেশি দিন থাকা তোর হবে না। তোর বাড়ি ফেরার সময় হয়ে গেছে। ওই শিক্ষা শেষ করতে তুই পারবি না। অবশ্য পারলেও পুরোটা দিতাম না, বরং আর একটা জিনিস তোকে শেখাবো। তিব্বতী গুহ্য সাধনায় পদে পদে ফাঁড়া, তার মধ্যে এটা তুলনায় নির্দোষ বিদ্যা, হয়তো কখনো কাজে লেগে যাবে। গেলাম থেকে আরো মাসখানেক কাটল।
সাধুর কাছে সেই অন্য বিদ্যাটি শিখলাম। তিব্বতী নামটা আমার জিভে ভালো উচ্চারণ হয় না। সংস্কৃত নাম স্বপ্নচারণ। বিষয়টা বলি। একদিন সাধু বললেন, বেটা, তুই তো কিছুটা সাধনা করেছিস। এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে এই পশু পাখি, গাছপালা, আকাশ, মাটি, পৃথিবী আর রক্ত মাংস দিয়ে গড়া যে দুনিয়াটাকে আমরা বাস্তব মনে করি, সেটা আসলে একটা মায়া। এর পেছনে আর একটা জগৎ আছে, যার একটা ক্ষীণ ছায়া, আমাদের এই পৃথিবী। আসল ঘটনাগুলো ঘটে সেইখানে, আর তার প্রতিফলন আমরা আমাদের জগতে দেখতে পাই। যেসব মহাশক্তিধর অস্তিত্ব আড়াল থেকে আমাদের জীবন পরিচালনা করেন, তাঁরা সেই অন্য জগতে মূর্তিমান হয়ে ঘুরে বেড়ান। কোনো কোনো সময় আমরা সেখানকার 2-1 ঝলক দেখতে পাই, সাধারণত স্বপ্নের মধ্যে। কিন্তু সেখানে স্বেচ্ছায় কিচ্ছু করতে পারি না। মনে হয় কলের পুতুলের মতো যেন কার দ্বারা পরিচালিত হচ্ছে। আমি তোকে শেখাচ্ছি সাধনা ও মন্ত্রের সাহায্যে যোগ নিদ্রার মধ্যে দিয়ে কিভাবে ইচ্ছে মতো সেই জগতে প্রবেশ ও বিচরণ করা যায়। আমাদের পারিপার্শ্বিক জগতে কি ঘটছে, কেন ঘটছে, তার রহস্য ওখানে গেলে অনেক সময় বোঝা যায়। প্রথম আবেশটা আমি তোকে করিয়ে দিচ্ছি, তারপরে সাধনায় যদ্দূর যেতে পারিস। আয় আয় এদিকে। সাধু আমার মাথায় মন্ত্র জপ করে দিতেই মনে হলো একটু একটু ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। তার একটু পরেই দেখি আবার দাঁড়িয়ে আছি চাঁপা গাছের নিচে সাধুর সামনে, এবং কি ওর সমস্ত শরীর ঘিরে যেন একটা রামধনুর রঙের আলোর বৃত্ত, মাথার চারপাশে সবচেয়ে উজ্জ্বল। নিজের হাত পায়ের দিকে তাকিয়ে দেখলাম আমার চারপাশেও ওই এক রকম একটা বৃত্ত রয়েছে, কিন্তু সেটা এক রঙা, ফিকে সবুজ। আমার দিকে তাকিয়ে সাধু বললেন, তোর স্থূল দেহ ঘরে শুয়ে আছে, সূক্ষ্ম দেহে তুই এই জগতে এসেছিস। এ অবস্থায় তোকে সাধারণত কোনো মানুষ দেখতে পাবে না। অনুভূতি প্রবণ কোনো মানুষ হয়তো পেতে পারে, বিশেষ করে দিবারাত্রির সন্ধিক্ষণে। কিন্তু সেরকম লোক 101 জন। এবার আকাশের দিকে তাকা। ওপরে তাকিয়ে দেখলাম আকাশটা কালচে বেগুনি রঙের। বলয় শুদ্ধ শনি গ্রহটা 10টা চাঁদের সমান জায়গা জুড়ে আকাশের একটা দিক অধিকার করে আছে। তার চারদিকে অপরিচিত সব নক্ষত্রমণ্ডল। অনেক উঁচুতে চিলের মতো কি সব যেন উড়ছে, কিন্তু ওড়ার ভঙ্গি দেখে মনে হলো তারা পাখি নয়। তারপর হিমালয়ের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। শত শত মাইল দীর্ঘ পর্বত শ্রেণী যেন পাথর নয়, সম্পূর্ণ আলো দিয়ে তৈরি। যে চূড়াটা গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যায়, তার পেছনে একটা উজ্জ্বলতর আলোর বলয়। পটের ছবিতে যেমন ঠাকুর দেবতাদের মাথার পেছনে থাকে। চোখে ধাঁধা লেগে গেল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। সাধু বাবা বললেন, মন্ত্রটা তোকে দিচ্ছি, ভালো করে শুনে মনে রাখ। তারপরেই যেন অচৈতন্য হয়ে পড়লাম। একটু পরে দেখলাম ঘুম ভেঙে ঘরে শুয়ে আছি। এতক্ষণ কি তাহলে স্বপ্ন দেখছিলাম? বাইরে বেরিয়ে দেখি সাধু তাঁর আসনে বসে আছেন ধ্যানমগ্ন অবস্থায়। গিয়ে দাঁড়ালাম ওর সামনে। কিছুক্ষণ পরে উনি ধীরে ধীরে চোখ খুললেন। আমার দিকে তাকিয়ে বললেন,
মনে আছে? স্বপ্ন নয় তাহলে। সচেতনভাবে মন্ত্রটা মনে রাখিনি, কিন্তু সাধুর প্রশ্নের উত্তরে সেটা উচ্চারণ করলাম যন্ত্রচালিতের মতো। কোত্থেকে উঠে এলো বলতে পারবো না। সাধু বললেন, একে বলে স্বপ্নচারণ। প্রয়োগ প্রকরণটাও বলে দেব। এটা ভালো করে অভ্যাস কর, তোর কাজে লাগবে। কিন্তু খুব সাবধান, ওখানকার বাসিন্দাদের কাছাকাছি যাস না। সব সময় এড়িয়ে চলবি। তারা কেউ তোর ক্ষতি করতে চাইলে আটকানোর ক্ষমতা তোর নেই। সে তৈরি হতে অনেক সময় লাগবে। মনে রাখিস, ওখানে যদি তোর কোনো ক্ষতি হয়, তার প্রভাব এই জগতেও তোর উপর পড়বে, এমনকি মৃত্যুও হতে পারে। তারপর থেকে প্রায় প্রতিদিন অভ্যাস করে মাস দুয়েকের মধ্যে পদ্ধতিটা বেশ রপ্ত করে নিলাম। আর আসলে যা শিখতে চেয়েছিলাম তারও আরো কিছুটা শেখা হলো। হয়তো সম্পূর্ণ পদ্ধতির অর্ধেকের কিছু বেশি হবে সব মিলিয়ে। এছাড়া সারাক্ষণই বাজার যাতায়াত করি, রান্না করি, ঘর ঝাঁট দিই, আর ভাবি বাড়ি ফেরার সময় হয়ে গেছে, কথাটা বাবাজি কেন বললেন? শুধু ছেঁটে ফেলার জন্যই কি? উত্তর পেলাম কয়েকদিন পর। রাতে প্রায় স্বপ্নচারণ অভ্যাস করি। সাধুর কথা মেনে ওই অবস্থায় আশ্রমের চৌহদ্দির বাইরে কখনো যাই না। আশ্রম পবিত্র স্থান, কোনো জিঘাংসু শক্তি সেখানে ঢুকতে পারে না। ও জগতে কি কি দেখলাম তা বলতে গেলে আজকের আসল গল্পটা বলা হবে না, থাক তোলা আর একদিনের জন্য। শুধু একটা কথা বলে রাখা দরকার, আশ্রমের সীমার বাইরে ঘন জঙ্গল। দিনের বেলায় সেদিকে যত দূর চোখ যায় বড় বড় বনস্পতি, গুল্ম ও লতা পাতার ঠাস বুনোটে ঘন হতে হতে ক্রমশ দূরে অন্ধকারে মিলিয়ে গেছে। হিংস্র জন্তু অবশ্যই আছে, যদিও হরিণ এবং শেয়াল, আর একবার একটা ভাল্লুক ছাড়া কোনোদিন কিছু দেখতে পাইনি। কিন্তু স্বপ্নচারণে যখন সেদিকে তাকাতাম, দেখতে পেতাম গাছপালার ফাঁকে ফাঁকে অন্ধকারে কারা যেন সব ঘুরে বেড়াচ্ছে। তাদের চারদিকেও এক রকম রঙিন প্রভা দেখা যেত, কিন্তু সেটা লালচে বা মেটে রঙের। একবার তারা কয়েকজন আশ্রমের কিনারা অবধি এসে স্থির হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েও ছিল। তাদের মুখ চোখ অস্পষ্ট, যেন ঘষা কাচের মধ্যে দিয়ে দেখছি। তবু তাদের তাকানোর ভঙ্গিতে মনে হলো তারা ক্ষুধার্ত ও অসন্তুষ্ট, যেন আমি জীবিত অবস্থায় সে রাজ্যে প্রবেশ করে তাদের কোনো ক্ষতি করেছি। আমি গণ্ডির বাইরে বেরোলাম না দেখে এক সময় তারা চলে গেল। গুরুজিকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন, ওরা সব নিম্নবর্গের বুভুক্ষ আত্মা, যারা দেহ ধারণ করে জৈব প্রবৃত্তি মেটানোর সুযোগ খুঁজছে। আশ্রমের ভেতরে আসার ক্ষমতা ওদের নেই, কিন্তু বাইরে পেলে ক্ষতি করার যথেষ্ট ক্ষমতা আছে। যা হোক, মোটের ওপর বেশ ভালো করে বুঝতে পারলাম যে আমাদের জীবনে যাকে আমরা ভাগ্য বা অদৃষ্ট বা আকস্মিকতা বলে মনে করি, তার অন্তত 15 আনা ওই জগতে নির্ধারিত হয়। সেদিন সাধুর কথা অমান্য করে যদি বাইরে যেতাম, তাহলে হয়তো আজ এখানে বসে তোমাদের গল্প শোনানোর সুযোগ পেতাম না। আমার আশ্রমের বাস যখন বছর খানেক পেরিয়েছে, তখন একদিন রাতে আমি টের পেলাম আমার পিতা হয় পরলোকগত নয়তো মরণাপন্ন। কি করে বুঝলাম বলি? রামায়ণ ভালো করে পড়া আছে? ভালো করে মানে? শুধু রাম রাবণের যুদ্ধ বা হনুমানের লঙ্কা দহন নয়,
অনেক ছোট ছোট ঘটনা বা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ওতে আছে, যার থেকে ত্রেতা যুগের একটা সমাজ চিত্র পাওয়া যায়। রাম লক্ষ্মণ বনবাসে গেছেন, ভরত ও শত্রুঘ্ন নিজের নিজের মামা বাড়িতে রয়েছেন। এই সময় পুত্র শোকে দশরথের মৃত্যু হল, কিন্তু রাজপুত্ররা কেউ উপস্থিত না থাকায় তার অন্ত্যেষ্টি করা হল না। মন্ত্রীদের পরামর্শে একটা বড় জালার মধ্যে তেল ভরে তার ভেতরে দশরথের দেহ ডুবিয়ে রাখা হলো, যাতে ভরত এসে পৌঁছনো অবধি পচন না ধরে। ওদিকে ভরতের কাছে তখনও খবর পৌঁছয়নি, কিন্তু সেদিন রাতে তিনি এক দুঃস্বপ্ন দেখলেন। পাহাড়ের চূড়ায় দশরথ দাঁড়িয়ে আছেন, তার খোলা চুল হাওয়ায় উড়ছে। সেখান থেকে তিনি লাফিয়ে পড়লেন এক দুর্গন্ধময় বর্জ্য পদার্থের হ্রদে। তারপরে হাসতে হাসতে তিনি অঞ্জলি ভরে তৈল পান করতে লাগলেন। তারপরে ভরত দেখলেন ঘোর কালো রঙের পোশাক এবং গলায় লাল মালা পরে দশরথ একটা গাধায় টানা রথে উঠেছেন। রথ চলেছে দক্ষিণ দিকে। পথে ডাকিনী ও রাক্ষসীরা দশরথকে বিদ্রূপ ও প্রহার করছে। এই সব কুলক্ষণ দেখে ভরত বুঝতে পারলেন সম্ভবত তার পিতার মৃত্যু হয়েছে। স্বপ্নে কেউ ভালো কিছু দেখেছে, তারপরে বাস্তবে সেটা ফলে গেছে, এরকম খুব একটা শোনা যায় না। কিন্তু অমঙ্গলের স্বপ্ন প্রায়ই সত্যি হয়। ভরতের সময়ও তাই হতো, অথবা স্বপ্নচারণ পদ্ধতি ভরতের জানা ছিল। আপনার এই এক সমস্যা, মূল গল্প থেকে শুধু সরে সরে যান। বেশ, তাহলে তোমরাও সরে পড়ো, বাকি গল্পটা পরে শোনাবো। আরে না না, এ কি, ও তো এরকমই। আরে আপনি বলুন না, বলুন বলুন। প্রসঙ্গ ছাড়া আমি কিছু বলি না। রামায়ণের কথাটা কেন বললাম এবার সেটা বুঝতে পারবে। গ্রামে আমাদের ভদ্রাসনটি দোতলা পাকা কোঠা বাড়ি। আদিতে মাটির ছিল, পরে জমি জমা থেকে আয় বাড়লে বাবা পাকা বাড়ি তুলেছিলেন। কোমর সমান পাঁচিল দিয়ে চারদিক ঘেরা। একটা কালো হুলো বেড়াল প্রায় বাড়িতে ঢুকে মাছ চুরি করত বা দুধের পাত্রে মুখ দিত। বারান্দায় দাঁড়ে বসে থাকতো আমাদের বুড়ো টিয়া শ্যামাপদ, তাকেও একবার শিকার করার চেষ্টা করেছিল। সারাক্ষণ সতর্ক থেকে একতলার সব দরজা জানালা বন্ধ রেখেও তাকে আটকানো যেত না, কোথা দিয়ে যেন ঠিক ঢুকে পড়ত। শেষে আমি আবিষ্কার করেছিলাম। দোতলার দক্ষিণ দিকের ঘরটা বাবার। জানালাটা সব সময় খোলা থাকতো বাতাস চলাচলের জন্য। একটা সুস্থ সবল বেড়াল কতটা উঁচুতে লাফাতে পারে আন্দাজ আছে? নিচের বাগানের কোমর সমান পাঁচিলের উপরে উঠে সেখান থেকে লাফ দিয়ে প্রাণীটা 10 ফুট ওপরে দোতলার দক্ষিণের জানালায় উঠে পড়ত। আমার চোখের সামনেই হলো একদিন। শেষে পাঁচিলের ওপর কাঁটা বসিয়ে দেওয়াতে উৎপাত বন্ধ হলো। রাতে সাধুর আখড়ায় শুয়ে অভ্যাস মতো স্বপ্নচারণে বেরিয়েছি। আশ্রমের ভেতরে ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ কেমন একটা দমকা বাতাস এসে একটা ধুলোর ঘূর্ণি সৃষ্টি করল। হাওয়ার দাপটে আমি চোখ বন্ধ করে ফেললাম। সূক্ষ্ম জগতের ধুলো সূক্ষ্ম দেহের চোখে ঢুকে যাবে কিনা কে বলতে পারে। একটু পরে মনে হলো হাওয়াটা বন্ধ হয়েছে। চোখ খুলে দেখলাম দাঁড়িয়ে আছি, তবে আশ্রমে নয়, আমার গ্রামের বাড়ির বাগানে। সময়টা সন্ধেবেলা। সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু একটা বিষণ্ণ ম্লান আলো তখনও রয়েছে। পাঁচিলের ধারে দাঁড়িয়ে ওপরে দক্ষিণের জানালার দিকে তাকিয়ে আছি, কেন জানি না। দেখলাম বাগানের পেছন দিক থেকে বাবা আসছেন। খালি গা,
পরনে হাঁটুর নিচে অবধি ধুতি জড়ানো। আমার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। আর দেখতে পেয়েছেন কিনা সেটাও ঠিক করে বুঝলাম না। বাবার বয়স 70-এর বেশি, ভারী চেহারা, বাতের ব্যথায় ইদানিং বিছানা ছেড়ে খুব একটা ওঠেন না। কবিরাজের বারণ সত্ত্বেও হুঁকো খাওয়াটি ছাড়েননি, যার ফলে হাঁপানি টান ওঠে প্রায়। কিন্তু এখন সেরকম কোনো ব্যাধির লক্ষণ দেখলাম না। হন হন করে হেঁটে এসে দক্ষিণের জানালার ঠিক নিচে পৌঁছে বাবা প্রথমে গলার পৈতেটা খুলে পাঁচিলে রাখলেন। তারপর এক লাফে খুব সহজেই পাঁচিলটার ওপরে উঠে দাঁড়ালেন। আমি অবাক হয়ে বললাম, করো কি? পড়ে গিয়ে হাত পা ভাঙবে যে বাবা। কিন্তু তিনি ভ্রুক্ষেপও করলেন না। তারপরে এক হাতে পরনের কাপড়টা সামলে ঠিক কালো বেড়ালটার মতো গুঁড়ি মেরে হঠাৎ লাফ দিয়ে উঠে 10 ফুট ওপরের দোতলার জানালায় পৌঁছে গেলেন এবং কি এক কৌশলে গরাদের 4 ইঞ্চি ফাঁক দিয়ে স্থূল দেহটা গলিয়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেলেন। আমি পাঁচিলের কাছে গিয়ে দেখলাম পৈতেটা রাখা আছে, তার সঙ্গে একটা চাবি বাঁধা। এই চাবিটা শৈশব থেকে দেখেছি বাবার পৈতের সঙ্গে বাঁধা থাকতে, কোনো দিন ব্যবহৃত হতে দেখিনি। ওটা দিয়ে কি খোলে জানি না। বাবা গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন, বেশি কথা বলতে সাহস পাইনি কখনো। তবু কিশোর বয়সে একবার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। মনে আছে, বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন ভেবেছিলেন, যেন ঠিক করতে পারছেন না কথাটা আমাকে বলা যায় কি না। তারপর বলেছিলেন, এখন তুমি বুঝবে না বাবা, এই তোমার পারিবারিক সম্পত্তি। আমি যখন থাকবো না তখন এটা তোমার কাছে থাকবে, তখন বুঝতে পারবে এটা দিয়ে কি হয়। সাবধান, কখনো হারিও না কিন্তু। তারপরে আর কোনোদিন এ ব্যাপারে বাবার সঙ্গে কথা হয়নি। দেখাই বা হতো কতটুকু। কৈশোর পেরোতে না পেরোতে বাড়ি ছাড়লাম। সাধু সঙ্গ করার নেশা আমাকে পেয়ে বসল। বছরে বা 2 বছরে একবার হয়তো বাড়ি ফিরতাম। তখন যা বাক্যালাপ হতো প্রায় সবটাই মায়ের সঙ্গে। যা হোক, স্বপ্নের মধ্যেই আমি ঠিক করলাম চাবিটা বেওয়ারিশ ফেলে রাখা উচিত নয়। পৈতে থেকে খুলে নিজের পৈতের সঙ্গে বেঁধে নিলাম। তারপরেই পুরো দৃশ্যটার প্রতীকী অর্থ বুঝতে পেরে শরীরে যেন একটা ঝাঁকুনি লাগলো। ধড়ফড় করে উঠে বসে দেখি ভোর হতে তখনও দেরি আছে। ঘুম আর এলো না। কাঠ চাপা গাছটার ডালের ফাঁক দিয়ে হিমালয়ের যে চূড়াটা দেখা যায় তার উপর সোনালি আভা ফুটে উঠতে না উঠতে সাধুর আসনের কাছে গিয়ে দাঁড়ালাম। ভাবছি কি করে বলি যে আপনার কথা অবিশ্বাস করেছিলাম, কিন্তু তার আগেই বাবাজি বললেন, বাচ্চা, বাড়ি ফেরার সময় হয়েছে তো, যা তুই, হয়তো আবার দেখা হবে তোর সঙ্গে। মনে রাখবি, সংযম ছাড়া সাধনায় উন্নতি করা যায় না। আর দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি বেরিয়ে পড়। যা। সাধু বাবাকে সাষ্টাঙ্গে প্রণাম করে রওনা হলাম বাড়ির পথে। তখনকার দিনে শিলিগুড়ি থেকে রেলে আমাদের গ্রামে পৌঁছতে 2 বার গাড়ি পাল্টাতে হতো। পদ্মার ওপরে ব্রিজ তখনও তৈরি হয়নি। নৌকোয় জল পেরিয়ে এপার থেকে আর একটা গাড়িতে উঠতে হতো। সে বোধহয় তোমাদের জন্মের আগের কথা। মাঝে 2টো জংশন স্টেশনে ভাতের হোটেলে খেয়ে 2-3 ঘন্টা করে ঘুমিয়েও নিলাম, কারণ পরের গাড়ি সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তার উপর লালগোলা যাওয়ার লাইন তখন পাতা হচ্ছে, যার জন্য কিছু ট্রেন বাতিল আর কিছু দেরিতে চলছে।
স্টেশনের ভাতের হোটেল বলতে মনে পড়ল, রানাঘাটের রেলবাজারে হাজারি ঠাকুরের রান্না খেয়েছো? আগে না। অবশ্যই যেও কখনো। অমন নিরামিষ চচ্চড়ি ভূভারতে কেউ রাঁধতে পারে না। যাক সে কথা। মোটের ওপর গ্রামের নিকটবর্তী স্টেশনে পৌঁছতে প্রায় 2.5 দিন লেগে গেল। ট্রেন থেকে যখন নামলাম তখন প্রায় মাঝরাত। স্টেশন থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 3 ক্রোশ। অন্য পরিস্থিতিতে রাতটুকু স্টেশনে কাটিয়ে সকালে রওনা হতাম, কিন্তু আমার মন বলছে এখনই না গেলে বড্ড দেরি হয়ে যাবে। তাছাড়া এ রাস্তার প্রতিটা বাঁক আমার চেনা। আবছা অন্ধকারে হেঁটেও ঠিক পৌঁছে যাব, শুধু চলতে হবে সাবধানে, খানাখন্দে পড়ে হাত পা ভেঙে না যায়। তা পৌঁছতে অন্তত 1-2 ঘন্টা তো লাগবে। আজ থেকে ধরো প্রায় 40 বছর আগের কথা। ইংরেজি হিসেবে গত শতাব্দীর শেষ দিক। সে যুগে বাংলার গ্রামে সূর্য ডুবলেই রাত হয়ে যেত। প্ল্যাটফর্ম থেকে নেমে রাস্তায় পা দিয়ে বুঝলাম কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। কৃষ্ণপক্ষের চাঁদ তখন ওঠেনি। ঝোপে ঝাড়ে ঝিঁঝি পোকা ডাকছে। পশ্চিম দিকে 8 ক্রোশ দূরে পরানপুর গ্রামের শ্মশান থেকে ভেসে আসছে শেয়ালের চিৎকার। আর কোনো শব্দ নেই কোনো দিকে। নক্ষত্রের আলোয় পথ চিনে চিনে চলতে শুরু করলাম। বোধহয় 1 ঘন্টা হেঁটেছি। লাইনের ধারের বসতি ছাড়িয়ে, বাগদিপাড়ার ধান ক্ষেত ছাড়িয়ে, পরামানিকদের কলা বাগানের ভেতর দিয়ে সরু রাস্তা ধরে উঠেছি গিয়ে ময়নাডিহি খালের ওপরে কাঠপুলে। খালের মাঝামাঝি পৌঁছে দেখি তারার আলো জলে পড়ে চিকচিক করছে, আর জলের ধারের ঝোপগুলোতে ধক ধক করে জোনাকি জ্বলছে। একটা মৃদু শিরশিরে হাওয়া বইতে শুরু করেছে। আমার মনে হলো এই পরিবেশে এখানে দাঁড়িয়ে একটা বিড়ি না খেলে বিশ্বজগতের প্রতি একটা অন্যায় করা হয়। ঝুলিটা কাঁধ থেকে নামিয়ে পুলের ওপর রেখে একটা বিড়ি ধরালাম। এ কথা ঠিক যে 1.5 বছর পরে বাড়ি ফিরছি বাবার বিপদের আশঙ্কায়। তাছাড়া মন বলছে সময় আর বেশি নেই। কিন্তু জন্ম মৃত্যুর চাকা তো ঘুরতে শুরু করেছে সেই সৃষ্টির আদি মুহূর্ত থেকে, আর প্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাওয়া অবধি সে চাকা থামবে না। এবং সেখানেও শেষ নয়। প্রলয়ের পরে নতুন কল্প, আবার সৃষ্টি, আবার ধ্বংস, আবার সৃষ্টি, আবার ধ্বংস। এইভাবেই চলতে থাকবে আদি অনন্তকাল। এর না আছে শুরু, না আছে শেষ। তারই মধ্যে মহাবিশ্বের এক ক্লান্ত পথিক যদি জিরিয়ে নেওয়ার জন্য এক ফাঁকে একটু থেমে বিড়ি ধরায়, তাহলে মহাকালের চাকা কি থমকে যাবে? শিবের আসন কি টলে যাবে? না যদি যায় তবে কার কি ক্ষতি? আসল কথা হলো, নেশা চাপলে নেশাখোরদের ছলের অভাব হয় না। ময়নাডিহি খালের কাছাকাছি মানুষের বাস নেই। শুধু জঙ্গলের মধ্যে বুনোদের 2-1টা কুঁড়ে ঘর। গাছপালা দিয়ে ঢাকা ছায়াচ্ছন্ন এলাকা। বৈশাখ জ্যৈষ্ঠীর চড়া রোদেও এখানকার মাটিতে আলো পৌঁছয় না। কাছাকাছি গ্রামের শিশু ও কিশোররা এদিকটা এড়িয়ে চলে। আমার ছোটবেলাতে মনে আছে মা বারণ করতেন এদিকে আসতে, কারণ জায়গাটা নাকি ভালো না। কেন ভালো নয় তার কোনো স্পষ্ট ব্যাখ্যা কখনো শুনিনি। তবে ময়নাডিহি খালের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছিল বেশ কয়েকবার। সেগুলো সব দুর্ঘটনা, না খুন, না আত্মহত্যা,
তার নিশ্চিত ফয়সালা হয়নি কখনো। তার মধ্যে একটা তো আমি দেখেছি। যে সময়ের কথা বলছি তারও প্রায় 20 বছর আগে। আমার বয়স যখন বছর 10, আমাদের গ্রামের বোষ্টম বউয়ের মৃত্যু হলো। সেই প্রথম পরিচিত কোনো মানুষের মৃত্যু দেখেছিলাম। বোষ্টমি আমাকে স্নেহ করত। ঝুলি থেকে বের করে বাতাসা নকুল দানা দিত হাতে। শ্যামলা রং, একহারা গড়ন, দেখতে শুনতে মন্দ নয়। বয়স হয়তো 28 কি 30 হবে। এখন আন্দাজ করে বলছি, তখনও বড়দের বয়স বোঝার ক্ষমতা তৈরি হয়নি। একবার মনে আছে, আমি তখন 5-6 বছরের। বোষ্টমি উঠোনে কীর্তন গাইছে, আর আমি একটা উঁচু রোয়াকের উপর দাঁড়িয়ে আকাশে ঘুড়ির প্যাঁচ দেখছি। পাড়ার ছেলেরা ওড়াচ্ছে, যাদের দলে মেশার বয়স তখনও আমার হয়নি। তাছাড়া মাঞ্জা সুতোয় হাত কেটে যাওয়ার ভয়ে মা আমাকে সেদিকে খুব একটা যেতে দিতেন না। পেটকাটি, চতুরঙ্গ, ময়ূরপঙ্খী, এই সব নামগুলো তখন আমাদের মুখে মুখে ঘুরত। নিজে ওড়াতে না পারি, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকতাম মকর সংক্রান্তি, সরস্বতী পুজো, ওই বিশ্বকর্মা পুজোর দিনগুলোতে। আকাশে ওড়ার স্বপ্ন দেখেছ কখনো? নিশ্চয়ই দেখেছ, সবাই দেখে। ওড়ার ইচ্ছে মানুষের রক্তের মধ্যে আছে, বুঝলে? দূর নীলিমায় ঘুড়ি উড়তে দেখলে, বা একটা চিলকে উড়তে উড়তে মেঘের স্তূপের আড়ালে চলে যেতে দেখলে, মনে মনে আমরা তাদের সঙ্গে উড়ে যাওয়ার কল্পনা করি। মাটির পৃথিবীতে দাঁড়িয়ে থাকলেও আমাদের চেতনা কিছু সময়ের জন্য দেহ থেকে বেরিয়ে বোম মার্গে ভেসে বেড়ায়। আমারও তাই হয়েছিল। ময়ূরপঙ্খী ওড়াচ্ছে ঘোষাল বাড়ির সদাশিবদা, আমাদের ওই 2 বাড়ি পরেই থাকে। আমার চেয়ে কিছুটা বড়। মুচিপাড়ার দিক থেকে একটা চাঁদিয়াল এসে তাকে কাটার চেষ্টা করছে। আমি বাহ্য জ্ঞান শূন্য হয়ে লড়াই দেখছি। জোর প্যাঁচ লেগেছে। ঘুড়ি দুটো একে অপরের চারদিকে কুস্তিগীরদের মতো পাক খাচ্ছে। যে কোনো মুহূর্তে কিছু একটা এসপার ওসপার হয়ে যাবে, এমন সময় শুনতে পেলাম, ওকে খোকন, পড়ে যাবি যে, সরে আয় বলছি, সরে আয়। ওপর দিকে তাকিয়ে উত্তেজনার বশে এগোতে এগোতে কখন রোয়াকের একেবারে কিনারায় চলে এসেছি জানি না। ঝুলিতে আলু আর চাল নিয়ে ফিরে যেতে যেতে বোষ্টমি সেটা খেয়াল করে এসে পেছন থেকে টান দিয়ে আমাকে সরিয়ে নিয়েছে। রোয়াকের নিচে ইটের টুকরো, খোলামকুচি, ভাঙা টালির তীক্ষ্ণ অংশ ছড়িয়ে আছে। পড়লে হাত পা কাটত নির্ঘাত, মাথা ফাটলে বা চোখ কানা হয়ে গেলেও আশ্চর্যের কিছু ছিল না। হাত ধরে টানতে টানতে আর বকতে বকতে মার কাছে সঁপে দিয়ে তবে বোষ্টমি বাড়ি গেল। যেদিন বোষ্টমি নিখোঁজ হয়ে যায়, সেদিন সকালেও আমাদের বাড়িতে এসে কত্তাল বাজিয়ে কীর্তন গেয়ে মায়ের সঙ্গে সুখ দুঃখের গল্প করে ভিক্ষে নিয়ে গিয়েছিল। পরের দিন সকালে দেখা গেল বুড়ো ভুবন বোষ্টম বাড়িতে বাড়িতে খোঁজ করে বেড়াচ্ছে বোষ্টমি নাকি আগের রাতে আখড়ায় ফেরেনি। পরে শুনেছিলাম কেউ কেউ সন্দেহ করেছিল যে বোষ্টমির বয়স কম, চেহারায় একটা আলগা চটক আছে, বুড়ো বোষ্টমকে ফেলে শহরে পালিয়েছে কোনো নাগরের সঙ্গে। এই ধরনের কথাগুলো আমি পরে জেনেছিলাম, কারণ সেসব বোঝার বয়স আমার তখন হয়নি। দিন চারেক পরে খালের জলে বোষ্টমির দেহ ভেসে ওঠায় জল্পনা তুঙ্গে উঠল। ময়না তদন্তে লাশের ঘাড়ে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল বলে শোনা যায়, এবং ঘাড়ের হাড় ছিল ভাঙা, ফাঁসির আসামির যেমন হয়ে থাকে। থানা পুলিশ চলেছিল কয়েকদিন ধরে, কিন্তু তদন্তের কোনো সুরাহা হয়নি। গ্রামের একরঙা জীবনে
হঠাৎ এরকম একটা চর্চা করার মতো চমকপ্রদ বিষয় পেয়ে গাছতলার চণ্ডী মণ্ডপ মশগুল হয়ে থাকলো কিছুদিন। নিশ্চয়ই কিছু করেছিল। আহা, বুড়ো বরটা কি করবে? এই জন্যই মেয়ে ছেলেদের বিশ্বাস করতে কে জানে কার সঙ্গে কিসের সম্পর্ক। অপরের চরিত্র নিয়ে কুৎসা করতে পারলে আড্ডা যতটা জমে ওঠে তেমন আর কিছুতে নয়। কয়েক মাস ধরে লোকের মুখে আর অন্য কোনো কথা নেই। তার মধ্যে বুড়ো ভুবন বোষ্টম কবে যে একদিন পাত্তাড়ি গুটিয়ে গাঁ ছেড়ে চলে গেল কেউ খোঁজও করলে না। তারপর কালের নিয়মে ধীরে ধীরে বোষ্টমীর গল্প বাসি হয়ে গিয়ে ঝাঁঝ কমতে লাগলো। চর্চা করার মতো অন্য সব তাজা খবর এসে পড়ল। এক সময় বোষ্টমীর কথা মানুষে ভুলে গেল। আমি আজও ভুলিনি, কারণ সেই ঘুড়ি ওড়ানো দিনের ঘটনা আমার মনে একটা ছাপ ফেলে গিয়েছিল। ছদ্ম তিরস্কারের আড়ালে আমার প্রতি বোষ্টমীর গভীর স্নেহ সেদিন টের পেয়েছিলাম। যে যাই বলুক, তার চরিত্র খারাপ ছিল এই কথা আমি কখনো বিশ্বাস করিনি। যাক, যে কথা বলছিলাম, ময়নাডিহি জায়গাটার বদনাম ছিল এবং সেটা বহুকাল আগের থেকেই। আবছা স্মৃতি আছে। আমার ঠাকুমা বলতেন তাঁদেরও শিশুকালে খুব প্রয়োজন না হলে ওদিকে নাকি কেউ যেতে চাইত না। শোনা যায় এক সময় জায়গাটা ছিল ঠ্যাঙারে ও ফাঁসুরে ডাকাতদের আড্ডা। ব্রিটিশ শাসনে ক্রমশ তাদের উপদ্রব কমতে থাকে, কিন্তু সিপাহী বিদ্রোহের কিছুদিন পরে অবধি তারা খুন খারাপি চালিয়েছিল, এ কথা আমার ঠাকুমার কাছেই শোনা। পুলের ওপর দাঁড়িয়ে বিড়ি টানছি। হালকা হাওয়ায় বাঁশের ঝাড়ে মটমট করে শব্দ হচ্ছে। কোথায় যেন বসে একটা রাত চড়া পাখি ডেকে চলেছে একঘেয়ে সুরে। পোড়া বিড়ির শেষটুকু খালের জলে ফেলে পুঁটুলিটা কাঁধে তুলতে যাব, কিন্তু তার আগেই থেমে যেতে হলো, কারণ ঠিক সেই সময় শুনতে পেলাম মানুষের কণ্ঠস্বর। কে যেন বেশ কাছাকাছি কোনো জায়গা থেকে কি একটা কথা বলে উঠল। কথাটা অস্পষ্ট, ঠিক ধরতে পারলাম না, কিন্তু নারী কণ্ঠ, তাতে কোনো সন্দেহ নেই। জায়গাটা দিনের বেলাতেও লোকে এড়িয়ে চলে, সেখানে মাঝরাতে মহিলার গলা শুনতে পাওয়া অসম্ভব। তবে কি ভুল শুনেছি? চাঁদ তখনও ওঠেনি। উঠলেও খুব যে সুবিধে হতো তা নয়, কারণ দুদিন পরেই অমাবস্যা। চড়ুই পাখির নখের মতো সরু চাঁদ কতই আর আলো দেবে? তারার আলোয় ঘোর অন্ধকার শুধু একটু তরল হয়েছে। চোখ পাকিয়ে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছি কোন দিক থেকে শব্দটা এলো। কে? কোথা থেকে এলো শব্দটা? ধীরে ধীরে আলো আঁধারিতে দৃষ্টি সয়ে এলে যেন মনে হলো যেদিক থেকে এসেছি কিছুক্ষণ আগে, সেখানে পুলে ওঠার মুখে খালের ধারে বিশাল ঝাঁকড়া তেঁতুল গাছের নিচে হয়তো কেউ দাঁড়িয়ে আছে। হয়তো নারী মূর্তি, হয়তো সাদা কাপড় পরা। কুখ্যাত ভয়ের জায়গা, ঘোর অন্ধকার মাঝরাত, পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন। নির্জন পথের বাঁকে আবির্ভূত হয়েছে সম্ভবত অপার্থিব কোনো অস্তিত্ব। আমার এখন উচিত ভগবানের নাম জপ করে জোর কদমে বাড়ির দিকে পা চালানো এবং ভদ্রাসনে ঢোকা অবধি পেছনে ঘুরে না তাকানো। এক মুহূর্ত চোখ বুজে মন স্থির করে গাত্র বন্ধন করে নিলাম। যক্ষ, রক্ষ, প্রেত বা পিশাচ অন্তত শারীরিক কোনো ক্ষতি করতে পারবে না।
তারপরে এগোলাম তেঁতুল গাছের দিকে। তোমরা জানো, অন্ধকারে সাদা কাপড় পরা নারী মূর্তি আষাঢ়ে গল্পের সাবেকি চরিত্র। একটু সাহস করে কাছে গেলে দেখা যায় আসলে ভূত টুত কিছু নয়, কলা গাছ বা আশ্যাওড়ার ঝোপের ওপরে চাঁদের আলো পড়ে ভ্রম সৃষ্টি করেছিল, অথবা আর কোনো নিরীহ সত্য আবিষ্কার করা যায়। কিন্তু আমার মাথার ভেতরে তখন অলৌকিকের উপস্থিতির ঘণ্টা বাজতে শুরু করেছে। ঘাড়ের কাছটা শিরশির করছে, শরীরের মধ্যে দিয়ে যেন মৃদু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই লক্ষণগুলো আমি চিনি। তেঁতুল তলায় যা দেখা যাচ্ছে তা এই পৃথিবীর উপাদান দিয়ে গড়া নয়। এক পা করে এগোচ্ছি। খুব যে অধীর আগ্রহ নিয়ে এগোচ্ছি তা কিন্তু নয়। অন্তর্জগতের কোনো অজানা আদেশে যেন এগোতে বাধ্য হচ্ছি। তারায় ভরা বৃষ্টি ধোয়া আকাশের নিচে অবশেষে মানব জাতির প্রতিনিধি হয়ে গিয়ে দাঁড়ালাম অপার্থিব ছায়ার মুখোমুখি। দুহাত দূরে যে দাঁড়িয়ে আছে সে কাদের প্রতিনিধি তা শুধু সেই জানে। একদিকে একটু ঘাড় কাত করে যেন ভালো করে দেখছে আমাকে। ঘোমটার আড়ালে মুখ দেখা যায় না। একটা আঁশটে গন্ধের ঘেরাটোপ তৈরি হয়েছে চারদিকে। মন্ত্রের জোরে প্রাণে মরব না জানি, কিন্তু মানসিক সুস্থতা বা বাকি জীবনটা ঘুমোতে পারার সম্ভাবনা টিকিয়ে রাখার কোনো মন্ত্র আছে বলে তো শুনিনি কখনো। তবু এ রহস্য ভেদ না করে আমার উপায় নেই। পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জেলে ছায়া মূর্তির মুখের কাছে নিয়ে গেলাম। অন্য হাত দিয়ে তার ঘোমটা দিলাম সরিয়ে। সে আপত্তি করল না। উদ্ভিদ নয়, প্রাণী নয়, মানুষ নয়, আমার সামনে দাঁড়িয়ে আছে বষ্টম্ব। বষ্টম্ব অনেক দিন জলমগ্ন হয়ে থাকার ফলে বষ্টুমির সর্বাঙ্গের চামড়া কাগজের মতো সাদা হয়ে গেছে। চোখ দুটো নেই, শুধু গর্ত দুটো আছে, এবং তার ভেতরে কালো রঙের কিছু একটা নড়ছে। মাছ বা কেঁচো সম্ভবত। কপালে গলায় পুরু কালো আস্তরণ। অন্ধকারে কালো দেখালেও আসলে বোধহয় সবুজ শ্যাওলা। ঘাটটা একদিকে কাত হয়ে আছে। হওয়ারই কথা, ঘাড়ের হাড় যেহেতু ভাঙা। কিছু একটা বলার চেষ্টায় বষ্টুমির মৃত ঠোঁট দুটো নড়ছে। অন্ধ চোখের গর্ত থেকে একটা ছোট সর্পিল প্রাণী নড়তে নড়তে বেরিয়ে এসে মাটিতে পড়ল। বষ্টুমির বাকযন্ত্র গেছে নষ্ট হয়ে। কথার বদলে ফুটন্ত জলের শব্দের মতো ঘর ঘর শব্দই বেশি হচ্ছে, অর্থ খুব একটা সৃষ্টি হচ্ছে না। আমার ছোটবেলার বষ্টম বউ গায়ে ফিরেছে 2 দশক পরে, না জানি কোন ত্রিভুবন পার করে। কিছু একটা বলতে এসেছে। কথাটা জরুরি নিশ্চয়ই, বলার জন্য এত যখন আয়োজন। কান পেতে শুনে হুঁকো টানার মতো ঘড় ঘড় আওয়াজের মধ্যে থেকে কয়েকটা শব্দ ধরতে পারলাম। একটু চা হলে ভালো হতো। অবাক হয়ে কিশোরী বলল, বলেন কি?
ভুতুড়ে খালের ধারে নিশুতি রাতে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা বহুদিনের পচা গলা মরা বলল চা খাবে। ধুত্তেরি, আমি তাই বলেছি নাকি? কথা বলে বলে গলাটা শুকিয়ে গেছে, তাই বলছি একটু চা পেলে ভালো হতো। চারি, ওমা, তোমাদের মতো বাচালদের সঙ্গে কথা বলাটাই ভুল। যাকে শুরু যখন করে ফেলেছি, মৃত বষ্টুমির ক্ষয়প্রাপ্ত বাকযন্ত্রের আর্দ্র শব্দের ভেতর থেকে কয়েকটা কথা ধরতে পারলাম। বাকিটা স্মৃতি থেকে তুলে এনে জুড়ে দিতে খুব একটা অসুবিধে হলো না, কারণ বাক্যটা আমার চেনা। বষ্টুমি বলছে, তুমি কখন পড়ে যাবি যে, সরে আয় বলছি। দেহ মরণশীল, স্নেহ মৃত্যুঞ্জয়ী। বষ্টুমি এসেছে আমাকে সাবধান করে দিতে, কিন্তু কিসের থেকে? ইতিমধ্যে দেশলাইয়ের কাঠিটা গেছে নিভে, সেটা ফেলে দিলাম, আর জ্বাললাম না। আগুনের তমঘ্ন শক্তি সূক্ষ্ম দেহধারীদের কষ্ট দেয়। বষ্টুমির যথাযথ শেষকৃত্য কিন্তু হয়নি। অন্ত্যেষ্টির আগেই ভুবন বষ্টম গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। ময়না তদন্তের পরে পুলিশের হেফাজতে দেহটার কি গতি হয়েছিল বলা কঠিন। অন্ধকারে চোখ বুজে হাত জোড় করে বললাম, শ্মশান অনলে দগ্ধসী পরিত্যক্তসী বান্ধবই, আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। শ্মশান অনলে দগ্ধসী পরিত্যক্তসী বান্ধবই, আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। এর সঙ্গে আত্মার পরিতৃপ্তির জন্য কিছু খাদ্য পানীয় উৎসর্গ করার রীতি আছে, কিন্তু সে আর পাচ্ছি কোথায়? মন্ত্র শক্তিতে যতটুকু হয় হোক। আরো বললাম, ওম আসতোমা সদ্গময়া, তামসোমা জ্যোতির্গময়া, মৃত্যুর মা মৃতাঙ্গময়া। অসত্য থেকে সত্যের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, মৃত্যু থেকে অমৃতের দিকে আমাদের নিয়ে চলো। হে রুদ্র, তোমার প্রসন্ন রূপ দেখাও, আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। চোখ খুললাম, একাই দাঁড়িয়ে আছি তেঁতুল তলায়। আর একটা কাঠি জেলে চারদিকটা ভালো করে দেখে নিলাম, কোথাও কেউ নেই। আষ্টে গন্ধটা চলে গিয়ে বাতাসে আবার ভেজা মাটি ও লতা পাতার সৌরভ, বাঁশ ঝাড়ে হাওয়া বয়ে যাওয়ার শব্দ, রাত চড়া পাখিটার ডাক, আর মাথার উপরে জ্বলন্ত সপ্তর্ষি মণ্ডলের বিরাট প্রশ্নচিহ্ন, এবং পায়ের কাছে মাটিতে কিছু একটা নড়ছে। ঝুঁকে পড়ে আগুনটা কাছে নিয়ে গিয়ে দেখলাম একটা জল ঢোড়া সাপের বাচ্চা কিলবিল করছে। সেটা ল্যাজ ধরে তুলে ছুঁড়ে দিলাম খালের জলে। জীবন মৃত্যুর রহস্য লুকিয়ে আছে মহাকালের অন্ধকার গর্ভে। আমার কর্তব্য আমি করে যাই। পুলের ওপর থেকে পুঁটুলিটা তুলে নিয়ে হাঁটতে থাকলাম বাড়ির পথে। কি সবাই শুনছো তো গপ্পমীরের ঠেকের আজকের গপ্প? তথাগত বন্দ্যোপাধ্যায়ের লেখা ভণ্ড তারানাথ। একটা কথা তোমাদের বলি, এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু ঠকবে। তোমরা মীরের অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর ওই বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে ওরা যখনই নতুন কন্টেন্ট দেবে তুমিও তখনই জানতে পারবে। তাহলে বাকিটা শোনা যাক। গল্প থামিয়ে তারানাথ একটা পাসিং শো ধরালো। চারির রেখে যাওয়া চা শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগে। বাইরে বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই।
বরং আরও চেপে এসেছে। তামাকের ধোঁয়ার সঙ্গে বাতাসের সোঁদা গন্ধ মিশে একটা মাদকতা তৈরি হয়েছে। কেরোসিনের শিখার চারদিকে ঘুরতে থাকা পতঙ্গের ছায়া দেওয়ালের গায়ে সৃষ্টি করেছে নির্বাক চলচ্চিত্র। তারানাথের বাসায় বিজলিবাতির ব্যবস্থা নেই। মাসে 2-5টা কোষ্ঠী বিচার করে আর কালে ভদ্রে একটা তাবিজ, কবচ কি মাদুলি দিয়ে 2.5 আনা ইউনিটের বিদ্যুৎ কেনার মতো বড় মানুষই করা চলে না। সম্ভ্রমবশত তারানাথের সামনে আমরা ধূমপান করি না। উসখুস করছিলাম, কিন্তু এই ঝড় জল মাথায় করে বাইরে গিয়ে দাঁড়ানো সম্ভব নয়। সিগারেট শেষ করে তারানাথ বলতে থাকলো, শোনো, তারপর বাড়ি যখন ঢুকছি তখন শেষ রাত। রোয়াকের ওপরে থলিটা রেখে তার পাশে উঠে বসলাম। চতুর্দশীর চাঁদ যেন মৃত চাঁদের প্রেতাত্মা, দেহ নেই বললেই চলে। ম্লান একটা বক্ররেখা শুধু ভেসে রয়েছে মেঘের আড়ালে। সদর দরজা বন্ধ। একটু বসে থেকে থলিটা মাথায় দিয়ে রোয়াকেই শুয়ে পড়লাম। ঘুম ভাঙল একটা ছোঁয়ায়। মা আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছেন, বাবা এলি তাহলে? দিনের আলোর প্রথম রেখা তখন সবে মাটিতে পড়েছে। ভেতরে যাচ্ছি এমন সময় একটা পরিচিত কণ্ঠস্বর বলে উঠল, বক্তা শ্যামাপদ, আমাদের বুড়ো টিয়া। ওই একটা কথাই ওকে শেখানো গেছিল। অনেকবার শুনেছি, কিন্তু কোনো কারণে এবার কথাটা শুনে আমার ভালো লাগলো না। ঘরে ঢুকে বুঝলাম এসে পৌঁছেছি শেষ সময়। আমার অনুমান নির্ভুল। বাবা মৃত্যু শয্যায়। 10-12 দিন আগে জমি মাপযোগ করতে আমিনের সঙ্গে মাঠে গেছিলেন। আষাঢ় মাস। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় ভিজতে ভিজতে বাড়ি ফেরেন। একে হাঁপানির ধাত, তার ওপর অতিরিক্ত তামাক সেবন করে বুকটা ঝাঁঝরা হয়েই ছিল। সেই রাত থেকে কাশি আর জ্বর, ক্রমে শ্বাসকষ্ট। গত 4 দিন ধরে অত্যন্ত বাড়াবাড়ি হয়ে এখন অচৈতন্য। কাশী কবিরাজকে ডাকা হয়েছিল, তিনি জবাব দিয়ে গেছেন। বাবার নাভিশ্বাস উঠেছে। দিনটা কাটবে কিনা সন্দেহ। খাটের পাশে দাঁড়িয়ে মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আমি মায়ের মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে থাকলাম। আমি তো আছি কথাটা বলতে গিয়েও বলতে পারলাম না। বাড়ি থাকি কোথায় যে বলবো। দেখলাম পিসি ও পিসে মশাই রয়েছেন। খবর পেয়ে ওরা এসেছেন কয়েকদিন আগেই। পিসে মশাই বললেন, বাবা তারানাথ এলেই যখন, আর কটা দিন আগে এলে দাদা তোমাকে একবার দেখতে পেতেন। কথাটা বলা নিতান্তই বাহুল্য, কিন্তু কোনো কোনো লোক এই ধরনের উক্তি করে অন্যকে বিব্রত করতে পছন্দ করে। মনে মনে অপরাধী হয়েই ছিলাম, তার উপরে এই কথা শুনে রাগ হলো। এই সময় আমি টের পেলাম আমার একটা মৃদু অস্বস্তি হচ্ছে। তোমরা জানো, মধুসুন্দরী দেবীর কৃপায় আমি কিছু ক্ষমতা পেয়েছিলাম। তার মধ্যে একটা হলো অতি প্রাকৃতের উপস্থিতি আমি অনুভব করতে পারি, এবং সেই সংক্রান্ত কোনো অমঙ্গলের আগাম সংকেত পাই। ভেবে দেখলাম, শ্যামাপদ যখন বলল ফের এসেছিস, তখন থেকেই এটা হচ্ছে। অনেকেরই এই অনুভূতি শক্তি সহজাতভাবে থাকে, কিন্তু খুব কম মানুষই এর চর্চা করে।
তোমার পেছন থেকে কেউ যদি তোমার দিকে তাকিয়ে থাকে 5টা সাধারণ ইন্দ্রিয় দিয়ে টের পাওয়ার কথা নয়। তবু যদি তুমি সংবেদনশীল হও, তোমার ঘাড়ের কাছটা শিরশির করবে। মেরুদণ্ড বেয়ে একটা তরঙ্গ বয়ে যেতে থাকবে। কেন? কারণ এই মহাবিশ্বের রহস্য যদি হয় সমুদ্রের মতো অপার, তবে তার মধ্যে তোমাদের ইংরেজি বিজ্ঞান হলো 1 ফোঁটা জলের সমান। বাড়িতে ঢোকার সময় থেকেই আমার মনে হচ্ছিল আড়াল থেকে কেউ আমাকে দেখছে। দেবীর বরে আমার এই বোধ খুব তীক্ষ্ণ, আজ পর্যন্ত ভুল হয়নি। এর কি ব্যাখ্যা দেবে তোমাদের বিজ্ঞান? বাবার বিছানার ধারে গিয়ে দাঁড়ালাম। চিত হয়ে শুয়ে অত্যন্ত কষ্ট করে বাবা মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। জামার ফাঁক দিয়ে পৈতের একটা অংশ বেরিয়ে আছে এবং সেইখানে বাঁধা রয়েছে সেই চাবিটা। যদিও জানি না কি কাজে লাগে, তবু আমার বংশের জিনিস। বাবা চলে গেলে তার নির্দেশ মতো আমাকেই ওটা আগলে রাখতে হবে। বাবার চোখ দুটো খোলা, বিস্ফারিত, যেন কড়িকাঠের পটভূমিতে ঘটমান কোনো ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করছেন। আসলে চোখে দৃষ্টি নেই, ভালো করে দেখলে সেটা বোঝা যায়। পিসে মশাইয়ের মন্তব্যটি তেতো ও অপ্রয়োজনীয়, কিন্তু মিথ্যা নয়। বাবার সঙ্গে শেষ কথা বলেছি প্রায় 1.5 বছর আগে, এবং সেটাই আমাকে ওর শেষ দেখা। এই সময় হঠাৎ একটা চিন্তা মাথায় এলো। কবিরাজ হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু আমার কি কিছুই করার নেই? এই যে আমি আদিনাথ চক্রবর্তীর একমাত্র সন্তান, বাড়ির সুখসজ্জা ছেড়ে, মায়ের হাতের রান্না ছেড়ে, বছরের পর বছর অখাদ্য কুখাদ্য খেয়ে শ্মশানে মশানে শুয়ে থেকেছি, সে কি এমনি এমনি? এত বছর সাধু সঙ্গ করেছি শুধু অভদ্রলোকের দুর্বিনীত মন্তব্য শোনার জন্য? সিদ্ধি লাভের আশায় কি না করেছি। কাঁচা মড়ার উপরে সমস্ত রাত বসে মন শক্ত করে বীজ মন্ত্র জপেছি। মাতু পাগলির পাল্লায় পড়ে চিতার মড়া পোড়া কাঠ খেয়েছি, পিশাচের চোখে চোখ রেখে উচ্চারণ করেছি ঈশ্বরের নাম। যেটুকু কর্মফল অর্জন করেছি তা কি বিপদের দিনে পূজনীয় পিতা ঠাকুরের কোনো উপকারে আসবে না? এতই কি আমি অধম? তাছাড়াও সমাপতনে আমি বিশ্বাস করি না। এই সময় কেন তিব্বতী রহস্য শিখতে গিয়েছিলাম নেপালি সাধুর কাছে? অবশ্য পুরোটা শেখা হয়নি, এবং যেটুকু হয়েছিল তাও ভুলে গেলেই ভালো। উনি বলেছিলেন, কারণ সংসারের বন্ধন যে অতিক্রম করেনি তার জন্য ও বিদ্যা নয়। কিন্তু জীবন মরণের প্রশ্ন যেখানে, সেখানেও কি ও কথা মানতে হবে? তার উপর আজ অমাবস্যা, সেটাও কি কাকতালীয়? বুদ্ধিটা কেমন গন্ডগোল হয়ে গেল। জেদ, অভিমান বা রাগের বশে কোনো কাজ করলে তার ফল কখনো ভালো হয় না। এ কথা যে জানি না তা নয়, কিন্তু মুশকিল হলো দরকারের সময় কথাটা মনে থাকে না। মা, পিসি, পিসে মশাই এসে দাঁড়িয়েছেন আমার পেছনে। বললাম, কয়েকটা জিনিস বলছি, আজ সারা দিনের মধ্যে সংগ্রহ করে রাখো। প্রশ্ন করো না, যা বলার পরে বলবো। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। কি করবি বাবা? তোর ওই মন্ত্রতন্ত্র দিয়ে কিছু হবে? সবে তো এলি, একটু ঠান্ডা হয়ে বস, আগে কিছু খেতে দি। কিছু জিনিস আমাকেই জোগাড় করতে হবে মা। তুমি খাবার বেড়ে রাখো, এসে খাবো। কয়েকটা জিনিস পাওয়া যাবে মুদির দোকানে। অত সকালে দোকান তো খোলেনি।
বেলা অবধি অপেক্ষা করতে চাই না, কারণ এখানে পাওয়া না গেলে পরানপুরের দোকানে যেতে হবে। হরিশ মুদির বাড়িতে কড়া নেড়ে ঘুম থেকে তুললাম। সে ভোরবেলা আমাকে দেখে অবাক, বলল, আরে তারানাথ, এত সকালে যে? দাদা ঠিক আছেন তো? হ্যাঁ হরিশ কাকা, বলছি সব পরে, এখন একটু তাড়ায় আছি। তোমার দোকানে গুগ্গুল আছে আর জায়ফল? সে কি রে, ভোরবেলা গুগ্গুল কি হবে? পুজো আচ্ছা কিছু আছে নাকি? না কাকা, একটা সস্তয়ন করব। এরপরে হরিশ কাকা একটা অদ্ভুত কথা বলল। আচ্ছা, দুদিন আগে সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছিলি রে? কয়েকবার ডাকলাম, সাড়া দিলি না যে? সে কি কাকা, আমি তো এই সবে এলাম আজ ভোরবেলা। দুদিন আগে অনেক দূরে ছিলাম তো। তুমি বোধহয় অন্য কাউকে দেখেছ। অন্য কাকে আবার দেখব? এই গাঁয়ে সবাইকেই তো চিনি। অবশ্য সন্ধ্যাবেলা চোখের ভুল হতে পারে, কিন্তু না। সত্যি হরিশ কাকা, আমি আজই এসেছি, এই আজ ভোরবেলা। কথাটাকে আমল দিলাম না। বয়স্ক লোক কি দেখতে কি দেখেছে। যাই হোক, গুগ্গুল পেলাম, কিন্তু জায়ফল গ্রামের দোকানে পাওয়া যায় না। তা গেলাম আমাদের গ্রামের বড় আড়তদার চৌধুরীদের বাড়ি। খিড়কি দিয়ে ঢুকলাম, কারণ সদর দরজা তখনও খোলেনি। তারপর ওদের রাঁধুনি বামুনকে 2 পয়সা ঘুষ দিতে সে ভাঁড়ার থেকে লুকিয়ে একটা বের করে দিল। বাড়ি ফিরতে একটু দেরি হলো, কারণ কয়েকটা ভেষজ দ্রব্য আনতে একবার নদীর ধারের জঙ্গলে গেলাম। আর যেসব দ্রব্যাদি ভদ্র সমাজের পরিধির ভেতরে পাওয়া সম্ভব নয়, সেগুলো প্রায় সবই আমার ঝুলিতেই ছিল। সব নিয়ে যখন ফিরছি, তখনও সূর্য ওঠার পর 1 প্রহর কাটেনি। বাড়ি পৌঁছনোর আগে সদাশিব ঘোষালের সঙ্গে দেখা। আমার ছোটবেলার সেই সদাশিবদা, যার ওড়ানো ঘুড়ির দিকে তাকিয়ে আমি রোয়াকের কিনারায় চলে গিয়েছিলাম। এখন তিনি গ্রামের একজন বিশিষ্ট গৃহস্থ। জমি জমা আছে, স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসারী লোক। আমাকে দেখে একটু উদ্বিগ্ন হয়ে বললেন, এই যে তারানাথ, এত সকালে কোত্থেকে ফিরছিস? এই মেসোমশাইয়ের খবর কি রে? খেয়াল করলাম সদাশিব ঘোষাল বললেন, ফিরছিস, যেন বাড়িতেই ছিলাম, একটু বেরিয়ে ফিরছি। অথচ সদাশিবদার সঙ্গে আমার দেখা হচ্ছে অন্তত 1.5-2 বছর পরে। ব্যাপারটা বোঝার জন্য আমি বললাম, এই তো দাদা, ছিলাম হিমালয়ের কাছে এক জায়গায়। অনেকদিন পরে আজ ভোরবেলা বাড়ি ফিরেছি। তারপর একটু বেরিয়েছিলাম কয়েকটা জিনিস আনতে। যা আন্দাজ করেছিলাম সেটাই হলো। সদাশিবদা অবাক হয়ে বললেন, সে কি রে, আমি যে পরশু সন্ধেবেলা তোকে দেখলাম শিব মন্দিরের কাছে অশ্বত্থ গাছের তলায় চুপ করে একা একা বসে আছিস। ভাবলাম নিশ্চয়ই মেসোমশাইয়ের খবর পেয়ে এসেছিস। ডাকলামও একবার, তুই আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলি। ভাবলাম তোর সঙ্গে তো রাগারাগি হয়নি কোনোদিন, হয়তো দুশ্চিন্তার মধ্যে আছিস, নির্জন জায়গায় বসে কিছু ভাবছিস, তাই আর কথা বাড়ালাম না। অবশ্য অন্ধকারও হয়ে এসেছিল, কিন্তু এতটা ভুল দেখবো এখনো চোখে আমার চালসে পড়েনি, বুঝলি? এই তো সেদিন বাড়ির উঠোনে শেয়াল ঢুকেছিল রাত্রিরে, একটা ঢিল চুললাম, একদম মোক্ষম ল্যাংচাতে ল্যাংচাতে পালালো বেটা। তা তুই ছিলি না বলছিস? কি জানি তাহলে কাকে দেখলাম। একটা চড়ুই পাখি হত্যা করতে হলো আমার পুরনো গুলতিটা দিয়ে। চিলেকোঠার ঘর থেকে উদ্ধার করে একটু মেরামত করে নিয়েছিলাম। প্রাণী হত্যা আমি অত্যন্ত ঘৃণা করি, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও করতে বাধ্য হলাম প্রক্রিয়ার প্রয়োজনে। দুপুর 2-2:30 মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল। সূর্যাস্তের আগে কোনো কাজ হবে না। বাবার ঘরে গিয়ে একবার দেখে এলাম, থমথমে পরিবেশ। মা ও পিসি চুপ করে বসে আছেন। বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না।
যদিও জানি বাবার চেতনা নেই, তবু শরীরটার ওই ভয়ঙ্কর কষ্ট দেখতে অসুবিধে হলো। ভাত খেয়ে একটু ঘুমিয়ে নিতে যাচ্ছি, সেই সময় মা এসে ডাকলেন। হ্যাঁ রে, তুই তো কাল রাতে রেলগাড়ি থেকে নামলি, তার আগে তো অন্য জায়গায় ছিলি, হিমালয় পর্বতের কাছে কোথায় যেন একটা বললি। এদিকে কি কাণ্ড দেখ, তোর মতো দেখতে কেউ বোধহয় গায়ে এসেছে। আমাকে দুই একজন বলল তারা নাকি তোকে দেখেছে গায়ের ভেতরে এদিকে সেদিকে। আমি যত বোঝাই তারা কিছুতেই মানবে না। অবশ্যই তারা দেখেছে সন্ধে বা ওই রাত্রির বেলায়। নিশ্চয়ই ভুল দেখেছে বল? আমার মনে না, ঠিক মনে না, আরো ভেতরে কোথাও সেই অশুভ সংকেতটা ক্রমশ জোরালো হচ্ছে। হুবহু আমার মতো কেউ একজন কিছুদিন যাবৎ হেঁটে চলে বেড়াচ্ছে আমারই বাড়ির আশেপাশে, এবং সে বেরোয় শুধু সন্ধে বা রাতের বেলা। দিনের স্পষ্ট আলোয় তাকে কেউ কখনো দেখেছে বলে শোনা যাচ্ছে না। কিন্তু ও নিয়ে ভাবতে বসার সময় তখন আমার একেবারেই নেই। গোধূলি মুহূর্তে উঠোনের বেলগাছের ডাল পাতা ভাঙলাম। দই, রক্তচন্দন ও হর্তুকি বাড়িতেই ছিল। সব উপকরণ শোধন করে যখন উঠোনের মাটিতে মণ্ডল তৈরি করতে যাচ্ছি, তখন বাবার শ্বাসের গতি আরো কমে গেছে। বুকটা উঠছে পড়ছে হাঁপুড়ের মতো। হয়তো আর কয়েক মিনিটের অপেক্ষা। দ্রুত হাতে চৈতি অমাবস্যার রাতে হিজল গাছের ডাল থেকে পেড়ে আনা দাঁড় কাকের বাসার কাঠিতে আগুন ধরিয়ে বলতে থাকলাম, ক্রোধরাজ পুনঃ প্রাহ মৃত সঞ্জীবনী মনুম স্তম্ভিতা বেপনামাশ্চ ওম সংঘট্ট মৃতান জীবয়। বাদ দিয়ে বললাম, কারণ সবটা তোমাদের শোনার প্রয়োজন নেই। অবশ্য শুনেও যে কিছু করতে পারবে তা নয়। তবু উন্মত্ত ভৈরবের মন্ত্র কোনো ছেলে খেলার বিষয় না, পরিতাপের বিষয়। সেই মুহূর্তে আমি এই কথাটা মনে রাখতে পারিনি। প্রাথমিক আচারের পরে বিজ্ঞান আকর্ষণ করে মণ্ডলে অশ্বত্থের ফুল ও মৃত চড়ুই পাখির দেহটা স্থাপন করে ক্রোধ ভৈরবের আরাধনা করলাম যথাসাধ্য। রক্ত জবায় চন্দন লেপন করে আগুনে ছুঁড়ে দিয়ে বললাম, ওম বজ্রমুখে সরসর ফট, ওম বজ্রমুখে সরসর ফট, ওম বজ্রমুখে সরসর ফট। তারপরে ডান হাতে সব উপকরণ নিয়ে বাঁ হাত মুষ্টিবদ্ধ করে কনিষ্ঠ আঙুলটি বাড়িয়ে ধরে বারান্দা পেরিয়ে আবার ঘরে ঢুকতে যাব, এমন সময় পাশ থেকে শ্যামাপদ হঠাৎ কথা বলে উঠল, ও কি কখন পড়ে যাবি যে, সরে আয় বলছি। এবং আমার শরীরের ভেতর দিয়ে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। পাখিটা আজীবন একটাই মাত্র কথা বলতে শিখেছিল, কিন্তু এখন যেটা বলল সেটা সেই কথাটা নয়। চমকে তাকিয়ে দেখলাম পাখিটা একটু ঘাড় বেঁকিয়ে আমাকে দেখছে, যেমন ঘাড় বেঁকিয়ে পাখিরা অনেক সময় তাকায়, অথবা যেমন ঘাড় বেঁকিয়ে একজন আমার দিকে তাকিয়েছিল গত রাতে ময়নাডিহির তেঁতুল গাছের তলায়। দ্বিধাগ্রস্ত হওয়ার সময় ওটা নয়। জিভের ডগায় মন্ত্র এসে আটকে আছে। সব চিন্তা মাথা থেকে জোর করে বের করে দিয়ে হাতের মুদ্রা আবার দৃঢ় করে ঘরে ঢুকলাম, এবং ঠিক তখনই বাবার আয়ু ফুরল।
করে আঙুল দিয়ে বাবার দিকে নির্দেশ করে তাড়াতাড়ি বলে উঠলাম, জয় জয় বিজয় বিজয় তর্জ তর্জ হুম হুম পট। জয় জয় বিজয় বিজয় তর্জ তর্জ হুম হুম পট। কিন্তু ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছেন। বুকের ওঠা নামা বন্ধ হয়ে শরীর স্থির হয়ে গেল। ঠিকরে বেরিয়ে আসা চোখ দুটো ধীরে ধীরে বুজে গেল। মুখমণ্ডলের পেশি শিথিল হয়ে কয়েক লহমায় সব কষ্টের ছাপ মুছে গেল। জর্জরিত শরীর ত্যাগ করে বাবার আত্মা সাধনোচিত লোকে উত্তীর্ণ হল। আর স্তম্ভিত হয়ে আমি দাঁড়িয়ে থাকলাম। বাবার দেহান্ত হতেই মা আর পিসিমা ডুকরে কেঁদে উঠলেন। পিসে মশাই হতভম্ব অবস্থায় একটু দাঁড়িয়ে থেকে বাইরে চলে গেলেন, বোধহয় পরবর্তী ব্যবস্থা করতে। মাকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারলাম না। পিসি আছেন তার পাশে। একটু দাঁড়িয়ে থেকে আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলাম। অনুভব করলাম খুব মুষড়ে পড়িনি, বরং যেন কিছুটা নিশ্চিন্ত লাগছিল। মনে হলো যেন জ্বরের ঘোর কাটিয়ে উঠলাম। সুস্থ বোধ শক্তি ফিরে এলো ধীরে ধীরে। ব্যর্থ হলাম, বোধহয় ভালোই হলো। কি করতে চলেছিলাম নিজেই ঠিক জানি না। নেপালি সাধুর সাবধান বাণী মনে পড়ে গেল। সত্যযুগে নচিকেতা যমরাজকে প্রশ্ন করেছিলেন, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? আত্মার কি আদৌ অস্তিত্ব আছে? যম বলেছিলেন, নচিকেতা, তুমি অন্য কিছু চাও, আমি তোমাকে অফুরন্ত সম্পদ দেব, ক্ষমতার শীর্ষে প্রতিষ্ঠা করব, পৃথিবীর রাজা করে দেব, অতি দীর্ঘ আয়ু দেব, সব রকম শারীরিক সুখ দেব। শুধু ওই কথাটি জানতে চেও না, কারণ জন্ম মৃত্যুর রহস্য শুধু মানুষ নয়, আমি ব্যতীত অন্য সকল দেবতারও অজানা। সৃষ্টির সেই আদি জবনিকা যার ওপারে তাকানোর অধিকার দেবতাদেরও নেই। দুটো আবোল তাবোল অংবং শিখে সেই পর্দা সরিয়ে ওপারে তাকাতে চেয়েছি কলি যুগে আমি, তারানাথ চক্রবর্তী। অজানা পথে পা বাড়িয়েছিলাম আনাড়ি দুঃসাহসে ভর করে। ও না হয়েছে ঠিকই হয়েছে, কটাক্ষ সহ্য করতে হলে হবে, কিন্তু মধ্যবিত্ত গৃহস্থের জীবনে ওসব সর্বনেশে জিনিসের কোনো স্থান নেই। জীবন যন্ত্রণার থেকে মুক্তি পেয়ে বাবার আত্মা ঊর্ধ্বলোকে যাত্রা করেছে, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো কাম্য। দাঁড়ে বসে শ্যামাপদ ঝিমোচ্ছে। ঘন কালো আকাশে কাল পুরুষ বেরিয়েছেন শিকারে। লুব্ধক তার পায়ের কাছে। একটা হালকা জোলো হাওয়া বইছে। বেলগাছের পাতায় দুই এক ফোঁটা বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে টুপটাপ করে। পিসে মশাই গেছেন অন্ত্যেষ্টির আয়োজন করতে। আমিও বেরোবো কিনা ভাবছি, হঠাৎ শ্যামাপদ বলে উঠল, চেনা কথা, কিন্তু কেন যেন আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। সঙ্গে সঙ্গেই শুনতে পেলাম ঘরের মধ্যে পিসি চেঁচিয়ে উঠলেন। দৌড়ে ঘরে ঢুকলাম। মা ও পিসি বাবার খাটের ধারে একে অপরকে জড়িয়ে ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে বাবার দিকে তাকালাম।
মৃত্যুর সময় বাবার চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার খুলে গেছে। বাঁদিকের চোখটা তাকিয়েছিল মায়ের দিকে, আমি যেতেই আমার দিকে ঘুরে গেল। অথচ ডান দিকের চোখটা কোটরের মধ্যে গোল হয়ে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বাকি শরীরটা নিশ্চল, বুক ওঠানামা করছে না, শ্বাস চলাচল বন্ধ। বিপদের সময় সবচেয়ে জরুরি মাথা ঠান্ডা রাখা। ভয়কে প্রশ্রয় দিলে সে পেয়ে বসে। আগে দেখতে হবে এটা কোনো জৈব ঘটনা কিনা। যেমন পচনের ফলে সব দেহের মধ্যে বায়ু উৎপন্ন হয়ে দেহ ফুলে ওঠে, অনেক সময় নড়াচড়াও করে। দেখে লোকে ভয় পায়, ভাবে অলৌকিক কিছু, আসলে সম্পূর্ণ বাস্তব। তোমাদের বিজ্ঞানের বইয়েও আছে। ও জিনিস শ্মশানে অনেক দেখেছি, কিন্তু সবের চোখ খুলে যাওয়ার বা ঘূর্ণিত হওয়ার কথা কখনো শুনিনি। তবু কতটুকুই বা জানি। আগে দেখতে হবে নিঃশ্বাস সত্যি বন্ধ হয়েছে কিনা, হয়তো এখনো প্রাণ আছে। একটা পাখির পালক নাকের সামনে ধরতে পারলে স্পষ্ট বোঝা যেত, কিন্তু কোথায় পাই? একটু তুলো হলেও কাজ চলত, কিন্তু তাও তো নেই। হঠাৎ চোখ পড়ল চড়ুই পাখিটার ওপর। উপকরণ সব বাবার শরীরের সঙ্গে স্পর্শ করিয়ে রেখেছিলাম। মৃত পাখিটার গায়ে কয়েকটা পালক খাড়া হয়ে আছে। ওটা দিয়েই দেখি তাহলে। পাখিটা তুলে বাবার নাকের সামনে ধরলাম। যদি একটা পালক একটুও নড়ে, তাহলে বুঝতে হবে শ্বাস চলছে, প্রাণ আছে। কবিরাজকে ডাকতে হবে এক্ষুনি। পাখির গায়ের পালক একটুও নড়ল না, কিন্তু বাবার ঘূর্ণায়মান চোখটা হঠাৎ স্থির হয়ে গেল। দুটো চোখই এখন পাখিটার দিকে তাকিয়ে। হাত সরানোর সময় পেলাম না। বাবার মুখটা হঠাৎ খুলে গেল। মাথাটা একটু উঁচু করে বাবা মৃত চড়ুইটাকে মুখে ভরে নিলেন। তারপর কপ করে একটা শব্দ হলো। জীবনোর ভঙ্গিতে বাবার চোয়াল দুটো নড়তে লাগলো। একটা প্রবল আতঙ্ক আমাকে গ্রাস করলো। পেছনে তাকিয়ে দেখি মা জ্ঞান হারিয়ে পিসির গায়ে ঢলে পড়েছেন। পিসির মুখ চোখ ভয়ে বিকৃত হয়ে গেছে, কোনো মতে মাকে সোজা করে রেখেছেন। কয়েকবার গভীর শ্বাস নিয়ে নাড়ির গতি একটু নিয়ন্ত্রণে আনতে পারলাম। এই ঘরে আমার চারপাশে অশুভ শক্তিরা উপস্থিত হয়েছে। আমারই দোষে তারা প্রবেশ করার সুযোগ পেয়েছে বাবার শরীরে। আমার সামান্যতম দুর্বলতা দেখলেই পরবর্তী আঘাত হানবে, তারই অপেক্ষায় আছে। চোখ বন্ধ করে মধুসুন্দরী দেবীর নাম জপ করলাম। ওম ক্লিং হ্রিং কুরু কুরু পুরু পুরু দম্ভে বরি আগচ্ছ আগচ্ছ ইন্দু বিন্দু ইন্দুলি মিন্দুলি ভীরুণ্ড বন্ধ দান বন্ধ। উনি আমার ইষ্ট দেবী, রাখলে রাখবেন, মারলে মারবেন। বান বন্ধ, কৃত্য বন্ধ, তাল বন্ধ, বেতাল বন্ধ, শাকিনী বন্ধ, ডাকিনী বন্ধ, দশ দিশা বন্ধ। সর্ববন্ধ। হুম হুম ফট স্বাহা, হুম হুম ফট স্বাহা। গাত্রবন্ধন করলাম। মা ও পিসিকে ধরে নিয়ে গিয়ে বসালাম। ওদের মাথাতেও গাত্রবন্ধন মন্ত্র জপ করে দিলাম। অতি প্রাকৃত কোনো শক্তি আমাদের কারুর অন্তত শারীরিক কোনো ক্ষতি আর করতে পারবে না।
তারপর বাবার দিকে ফিরে উচ্চারণ করলাম রেচক মন্ত্র, যাতে বদ্ধ আত্মা শরীরের খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার পথ পায়। কোনো ফল হলো না। বাবার একটা চোখ আবার ঘুরতে শুরু করেছে, এবার ঘড়ির কাঁটার দিকে। অন্য চোখটা আমাকে সমানে দেখছে। শ্বাস প্রশ্বাস বন্ধ, কিন্তু চোয়াল দুটো তখনও নড়ছে। বুঝলাম আমার পিতা ঠাকুরের আত্মা আগেই মুক্তি পেয়ে গেছে। শরীরটাকে চালনা করছে অন্য কোনো শক্তি। খাটের গায়ে ঠেস দিয়ে রাখা আছে বাবার পেতল দিয়ে বাঁধানো লাঠিটা। কখনো আবার উঠবেন, হাঁটবেন, এই দুরাশায় বোধ করি মা হাতের কাছেই রেখে দিয়েছিলেন। সেটা তুলে নিয়ে বাইরে গিয়ে বাড়ির চারদিকে ঘুরে ঘুরে গৃহবন্ধন করলাম। অশরীরী অস্তিত্বের অনুপ্রবেশ বন্ধ হল। তারপর শরীরী অস্তিত্বদের ঠেকাতে সদর দরজা বন্ধ করে দিয়ে আবার ভেতরে এলাম। এখন আমাকে যা করতে হবে তার মাঝখানে বাইরের কেউ এসে উপস্থিত হলে গোলযোগ সৃষ্টি হতে বাধ্য। পিসিমাকে বললাম, শুধু পিসেমশাই ফিরলে যেন ঢুকতে দেওয়া হয়, অন্য কারু ডাকে কেউ যেন সাড়া না দেয়, আর কোনো অবস্থাতেই আমাকে যেন কেউ জাগানোর চেষ্টা না করে। বাবার দেহের পাশে টান টান হয়ে শুয়ে পড়লাম, লাঠিটা তখনও হাতে ধরা। কেন কি করছিলাম জিজ্ঞেস করলে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারবো না। তন্ত্র সাধনার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, উচ্চ মার্গের সাধক ও অতি মানবিক শক্তিদের সান্নিধ্যে যুক্তি বুদ্ধির সীমানা পেরিয়ে যেটুকু আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি লাভ করেছি, সেটুকু সম্বল করে স্বপ্নচারণের মন্ত্র জপ করতে করতে প্রবেশ করলাম সূক্ষ্ম জগতে। গ্রামের সীমান্তে দাঁড়িয়ে আছি, যেখানে নদীর গতিপথ পরিবর্তনের জন্য একটা দহ বা দ সৃষ্টি হয়েছে। হাতে বাবার পেতলে বাঁধানো লাঠি। সময় মধ্যরাত। জায়গাটা বর্ষাকালে এমনিতেই কাদায় পূর্ণ হয়ে থাকে। এখন দেখলাম এক ধরনের আলকাতরার মতো গভীর, আঠালো ও ঘন পাঁকে পুরো এলাকাটা ডুবে আছে। মাঝে মাঝে পাঁকের নিচ থেকে বিষাক্ত বাষ্পের বুদবুদ ওপরে উঠে এসে ফাটছে। দূরে দূরে অন্ধকার জলাভূমির ভেতরে দু একটা নীলচে সবুজ আলেয়া জ্বলে উঠে একটু পরেই নিভে যাচ্ছে। এর ফাঁক দিয়ে একটা সরু শুকনো পায়ে চলার পথ এগিয়ে গেছে আমাদের গ্রামের দিকে। আকাশের রং ঠিক কালো নয়, অতি গাঢ় বেগুনি বলা যেতে পারে। চাঁদ নেই। যেসব নক্ষত্রমণ্ডল দেখা যাচ্ছে তারা এই স্থূল পৃথিবীর আকাশে দেখা যায় না। আশ্রমে স্বপ্নচারণের সময় যাদের দেখতাম চিলের মতো অনেক উঁচুতে উড়ে বেড়াতে, তারা এখানে উড়ছে বড় জোর 25 কি 30 গজ উচ্চতায়। পাখি তারা নয়, কারণ তাদের দেহ ও ডানা বাদুড়ের মতো চামড়ার তৈরি এবং মাথাটা মানুষের বলতে দ্বিধা হচ্ছে, কারণ তাদের মুখে চোখে যে ভয়াবহ ক্রূর স্বার্থপরতা প্রকাশ পাচ্ছে তা কোনো মানুষের অভিব্যক্তি হতে পারে না, যত বড় নৃশংস শয়তানি সে হোক না কেন। মাথার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় তারা ঘাড় বেঁকিয়ে আমাকে দেখছে ও মাঝে মাঝে এক ধরনের তীব্র শব্দ করছে। রেলগাড়ির হুইসেলের আওয়াজ যদি এক সপ্তক জড়িয়ে দাও, তাহলে যেরকম শোনাতে পারে অনেকটা সেই রকম।
এই দুঃস্বপ্নের ভূমিতে এবার আমার কি করণীয়? মনে মনে আমার প্রাণ রক্ষার দায়িত্ব মধুসুন্দরী দেবীর পায়ে সঁপে দিয়ে এগোলাম গ্রামের দিকে। মধুসুন্দরজা প্রসাদেন ত্রিলোক রহস্যানি প্রকাশয়ন্তু, মধুসুন্দরজা প্রসাদেন ত্রিলোক রহস্যানি প্রকাশয়ন্তু। রক্ষা করো মা, মা। 10-12 পা হেঁটেছি, হঠাৎ কানে এলো বিস্তীর্ণ জলাভূমির ভেতরে কোথা থেকে একটা শব্দ। পুকুরে জলে 20-30 ওজনের মাছ ঘাই মারলে যেমন হয় অনেকটা তেমন। এদিক সেদিক তাকিয়ে দেখতে পেলাম কিছুটা সামনে গহ্বরের ভেতর থেকে পাঁক ঠেলে কে যেন ধীর গতিতে রাস্তার দিকে এগোচ্ছে। অন্ধকারে তার চেহারা দেখতে পেলাম না। কোমর সমান কাদার মধ্যে দিয়ে এসে একটু পরেই সে রাস্তায় উঠে দাঁড়ালো। তারপরে গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। মানুষ বলেই মনে হলো, কিন্তু এই বিষাক্ত জলার ভেতরে নেমেছিল কেন? আবার চলতে থাকলাম। 1 মিনিটও হয়নি বোধহয়, আবার সেই আওয়াজ। এবারে আরেকটু দূরে রাস্তার অন্য পাশে এবং সেই একই দৃশ্য। আর একটা অস্পষ্ট মূর্তি ধীরে ধীরে পাঁক ঠেলে রাস্তায় উঠে গ্রামের দিকে চলে গেল। এ কি ব্যাপার? স্বপ্নের জগতের এই প্রেত ভূমিতে পুঁতি গন্ধময় হলাহল থেকে উঠে এসে এরা কারা আমার গ্রামে ঢুকছে? থমকে দাঁড়িয়ে এই কথা ভাবছি, এমন সময় আমার মাথার ওপরে দুটো উড়ন্ত শয়তানের লড়াই বাঁধল। তাদের ডানা ঝাপটানোর আওয়াজে তাকিয়ে দেখি একটা আরেকটার চোখের ভেতরে নখ ঢুকিয়ে উপড়ে নিচ্ছে। অন্যজন এর একটা ডানার গোড়ায় কামড় বসিয়ে প্রায় শরীরের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। পরস্পরের সঙ্গে আটকে তারা এলোমেলো ভাবে উড়ছে। কখনো গোঁদ খেয়ে পাঁকের কাছাকাছি চলে আসছে, আবার জড়াজড়ি করে সোজা একটা রেখা বরাবর অনেকটা উপরে উঠে যাচ্ছে। আর তার সঙ্গে সেই রেলের বাঁশির মতো তীক্ষ্ণ চিৎকার বা আর্তনাদ। দেখতে দেখতে দুজনে মিলে আছড়ে পড়ল জলার মধ্যে। পাঁকের মধ্যে যখন তারা ডুবে যাচ্ছে, তখনও পরস্পরকে হত্যা করার শেষ চেষ্টা তাদের চলছে। এই পাশবিক দৃশ্য দেখছি আর ভাবছি, স্থূল জগতের গাত্র বন্ধন সূক্ষ্ম জগতে কাজ করে কিনা নেপালি সাধু থেকে জেনে রাখা হয়নি। এমন সময় প্রকাণ্ড মাছ ঘাই দেওয়ার মতো সেই শব্দটা আবার হলো, এবং এবারে আমার খুব কাছে, রাস্তার ঠিক পাশেই। দেখলাম কালো পাঁকের একটা অংশ ফুলে উঠছে, যেন একটা বিরাট বড় বুদবুদ এক্ষুনি উঠে এসে ফাটবে। কিন্তু বুদবুদ নয়, ক্রমশ কাদার একটা স্তম্ভ একটা মানুষের সমান উঁচু হয়ে দাঁড়ালো। তারপরে সেই আলকাতরার মতো ঘন কালো আঠালো পদার্থটা তার গা থেকে যত গড়িয়ে পড়তে থাকলো, তত ভেতর থেকে বেরিয়ে এলো একটা মানুষের আকৃতি, এবং আমি তাকে চিনতে পারলাম। অতি পরিচিত নাক, মুখ, চোখ, হাত পা, মাথা ফুটে উঠল ধীরে ধীরে। সবটুকু কালিমা যখন তার দেহ থেকে খসে পড়ল, দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে তারানাথ চক্রবর্তী। পক্ষাঘাতগ্রস্তের মতো দাঁড়িয়ে আছি। পাঁক থেকে উঠে আসা তারানাথ রাস্তার ওপরে পা রাখল।
গ্রামের দিকে ফিরে চলতে শুরু করলো। বন মানুষকে হাঁটতে বাধ্য করলে যেমন ভাবে কিছুটা ঝুঁকে পড়ে হাঁটে, প্রথম দিকে সেই ভঙ্গিতে চলতে শুরু করেছিল যেন একটা অনভ্যস্ত কাজ করছে। ক্রমশ তার চলন ও ছন্দ মানুষের মতো, আমার মতো হয়ে এলো। লক্ষ্য করলাম তার শরীর ঘিরে একটা কালচে লাল বা মেটে বাদামি রঙের মৃদু আভা। হাঁটতে হাঁটতে সে গ্রামের দিকে অন্ধকারে মিলিয়ে গেল। হতভম্ব অবস্থায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় আমাকে যারা দেখতে পেয়েছে তারা আসলে কি দেখেছে এবারে বোঝা গেল। বিষ বাষ্প থেকে উঠে আসা নকল তারানাথের আভার রংটা আগেও দেখেছি আশ্রমের পাশের জঙ্গলে। বুভুক্ষু আত্মারা হঠাৎ এই গ্রামে জড়ো হচ্ছে কেন? আমার অবয়ব ধারণ করছে কেন? আমার পৈতৃক ভিটার আনাচে কানাচে অন্ধকারে গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? কি চায় ওরা? এ তো ভাওয়াল সন্ন্যাসী ফিরে আসার ঘটনা মনে হচ্ছে, কিন্তু সেই বিবাদের মূল কারণ ছিল সম্পত্তি। বাবার দেহাবসানের ফলে এখানেও একটা উত্তরাধিকারের বিষয় সৃষ্টি হয়েছে বটে, কিন্তু আমরা অতি সাধারণ গ্রাম্য গৃহস্থ। কি এমন সম্পত্তি আমাদের আছে যে তার জন্য কেউ লালায়িত হতে পারে? তাছাড়া ভূ সম্পত্তি কি অশরীরীদের আদৌ কোনো কাজে লাগে? অবশ্য সব সম্পত্তি যে ইট কাঠ পাথর দিয়ে তৈরি হতে হবে এমন কোনো কথা নেই। এই কথাটা ভাবা মাত্র মাথার ভেতরে যেন একটা বিদ্যুৎ চমক খেলে গেল। নেপালি সাধু কেন স্বপ্নচারণ শিখিয়েছিল, বৈষ্ণব বউ কিসের অশনি সংকেত দিতে এসেছিল, শ্যামাপদ কেন ওই কথাগুলো বলেছিল এবং পাপ আত্মাদের উদ্দেশ্য, সবই এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। সেই সঙ্গে শৈশব থেকে সেই যে একটা প্রশ্নের উত্তর খুঁজছিলাম সেটাও পেয়ে গেলাম, এবং এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটা পথ যেন দেখতে পেলাম। এই পরাবাস্তবের রাজ্যেই আমাকে বাড়ি ফিরতে হবে, আর ফিরতে হবে এক্ষুনি। দ্রুত পা চালালাম গ্রামের দিকে। বিষকুণ্ডের বলয় ছাড়িয়ে গ্রামের সীমানায় ঢোকার ঠিক আগে আবার বিষ সেরি কাতলার ঘাই দেওয়ার শব্দ। পাঁকের মধ্যে আবার আলোড়ন সৃষ্টি হয়েছে। ধীরে ধীরে উঁচু হয়ে উঠছে কর্দমাক্ত একটা কালো মাথা। জন্ম নিচ্ছে আরো একটা নকল তারানাথ। দেখতে দেখতে কোমরের সমান উচ্চতায় উঠে এলো। তার চোখ, মুখ, নাক ফুটে উঠতে শুরু করেছে। আমার একটা বিভৎস আনন্দ হলো। অন্তত একটাকেও সরাসরি ঘায়েল করতে পারলে মন্দ কি? যন্ত্রণাময় মৃত্যু এরা নিজেদের কর্মফল দিয়ে অর্জন করেছে। বাবার শক্ত ও ভারী লাঠিটা তুলে সূক্ষ্ম দেহের সমস্ত শক্তি দিয়ে নামিয়ে আনলাম পাপাত্মার মাথায়। ফট করে একটা শব্দ হলো। মাথার উপরের কাদার স্তর ভেদ করে পৈতৃক যষ্টি বসে গেছে। তার দুই ধার থেকে গল গল করে বেরিয়ে আসছে মনুষ্যতর জীবের বিষ্ঠার মতো কি একটা দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট পদার্থ।
তাতে নড়ে চড়ে বেড়াচ্ছে লক্ষ লক্ষ ছোট ছোট সাদা রঙের মলকীট। অশুভ আত্মার মগজের ঘিলু কেমন দেখতে হয় কজন তন্ত্র সাধকের জানা আছে। তারানাথ তান্ত্রিককে জিজ্ঞেস করে তারা জেনে নিতে পারেন। অর্ধেক গঠিত কালো দেহটা একবার থরথর করে কেঁপে উঠল, তারপরে ধীরে ধীরে নুয়ে পড়ে ডুবে গেল পাঁকের মধ্যে। দহ ছাড়িয়ে গ্রামে ঢুকলাম। সামনের রাস্তা এগিয়ে গেছে ইকে বিকে আমার বাড়ির দিকে। দুধারে সব বাড়ি ঘর অন্ধকার, কেউ কোথাও জেগে নেই। দু একবার ঠাহর হলো আমার আগে আগে কেউ বা কারা হাঁটছে। স্যাঁতস্যাঁতে বায়ু চলাচলহীন অন্ধকার অস্বাস্থ্যকর আবহাওয়ায় যেমন অসংখ্য বিষাক্ত ব্যাঙের ছাতা জন্ম নেয়, তেমনি দুর্গন্ধময় লোভ ও ঈর্ষার পাঁকের মধ্যে থেকে গজিয়ে উঠেছে অজস্র হাজার হাজার তারানাথ চক্রবর্তী। রাতের অন্ধকারে আমার বাড়ি ঘিরে রীতিমতো ভিড় করে তারা দাঁড়িয়ে আছে, পরস্পরকে ঠেলছে, রেষারেষি করছে আর মৃদু গুঞ্জনে কি যেন বলছে সমবেত কণ্ঠে। আমি এগিয়ে গেলাম তাদের কাছাকাছি। প্রত্যেকের চেহারা হুবহু আমার মতো। প্রত্যেকে তার পাশের জনকে চাপা স্বরে একটাই কথা বলছে, আমি তারানাথ, 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 আমি তারানাথ। আমার আকৃতি অবিকল ধারণ করলেও তাদের কথা শুনলে এবং অঙ্গভঙ্গি দেখলে বোঝা যায় তারা আসলে কি। কেউ হিংস্র, কেউ সুযোগ সন্ধানী, কেউ কামুক, কেউ ধূর্ত। কয়েকজনকে জড় বুদ্ধি বলে মনে হলো। নিজেদের অন্যায় দাবি স্পষ্ট করে উচ্চারণ করতেও তারা অক্ষম। আশ্চর্যের কিছু নেই অবশ্য, কারণ তাদের মগজের জায়গায় কি রয়েছে তা তো দেখে এলাম একটু আগে। তবু তারা সবাই এসেছে এক অমোঘ আকর্ষণে, কারণ শেষ অবধি প্রত্যেকেই লোভী এবং তাদের অভীষ্ট বস্তুটি রয়েছে আমার, মানে আসল তারানাথ চক্রবর্তীর ভিটে। গৃহবন্ধনের রেখাটা মাটির ওপরে আবছা নীল রঙের একটা চৌহদ্দি তৈরি করেছে। ওটা পেরিয়ে ভেতরে যাওয়ার ক্ষমতা ওদের নেই, তাই সীমানায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে শকুনের পালের মতো। আমার প্রতি বিশেষ মনোযোগ তারা কেউ দিচ্ছে না, কারণ তাদের কাছে আমি আর একজন সদ্য গজিয়ে ওঠা তারানাথ মাত্র, অন্ধকার থেকে উঠে আসা মাত্র আরো একজন দাবিদার। আমার অবশ্য তাতেই সুবিধে। গৃহবন্ধন আমার সূক্ষ্ম দেহকে আটকাতে পারবে না, কারণ ওই রেখা আমারই রচনা। সবার অলক্ষ্যে বাড়ির ভেতরে ঢুকলাম। আমার কর্তব্য কি তা আমি জানি। মা ও পিসি বারান্দায় একটা তক্তপোষের ওপর নিস্তেজ হয়ে শুয়ে আছেন। ওদের শরীর ঘিরে রয়েছে ওদের নিজস্ব স্নিগ্ধ সাদা আলোর প্রভা, আর তার সঙ্গে মিশে রয়েছে গাত্রবন্ধনের ফিকে নীল রঙের ছটা। ঘরের ভেতরে পাশাপাশি শুয়ে আমার ও বাবার দেহ। আমার শরীরের চারিদিকে সবজেটে নীল আলোর ঘেরাটোপ। বাবার চারদিকে যেন একটা অন্ধকার আবরণ। শীতকালে মাঠে দাঁড়িয়ে থাকলে মাথার ওপরে যেমন মশার দল এসে ঘুরতে থাকে, তেমন কালচে মেঘের মতো।
বাবার জামার ফাঁক দিয়ে পৈতেটা বেরিয়ে আছে, আর তার সঙ্গে বাঁধা রয়েছে সেই পরিচিত চাবি। কালো মেঘটার মধ্যে হাত ঢুকিয়ে দিলাম, গেট খুলে চাবিটা হাতে নিলাম, আবার বেরোলাম বাইরে। নকল তারানাথের ভিড়ের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে চাবিটা মাথার ওপরে তুলে ধরে উচ্চ কণ্ঠে বললাম, আমি তারানাথ। তারপরে কতক্ষণ কেটেছে বলতে পারবো না। এক সময় নিজের দেহের চোখ মেলে তাকালাম, উঠে দাঁড়িয়ে দেখলাম বাবার শরীরটা নিথর হয়ে গেছে। পৈতেটা ফাঁকা, তাতে চাবি বাঁধা নেই। আমার হাতটা মুঠো করা, খুলে দেখলাম চাবি। বারান্দায় গিয়ে মা ও পিসিকে তুললাম। মা, মা, ওঠো ওঠো ওঠো, পিসে তুমি ওঠো ওঠো। সদর দরজা খুলে দেওয়ার একটু পরে লোকজন নিয়ে পিসে মশাই উপস্থিত হলেন বাবার শেষ কৃত্য করতে। তারানাথ থামলেন। বৃষ্টিও থেমে গেছে কিছুক্ষণ হলো। রাতও হয়েছে অনেক। বাড়ি ফেরার বাস ট্রাম কিছু পাবো কিনা জানি না। মধ্য কলকাতার অন্ধকার অলিগুলি দিয়ে হয়তো একা একা হেঁটেই ফিরতে হবে। একটু নীরবতার পরে কিশোরী স্বভাবজাত ভঙ্গিতে জিজ্ঞেস করল, একটা কথা এই শুধু বুঝতে পারলাম না, চাবিটা দিয়ে কি খোলে যার জন্য সেটা অশুভ আত্মাদের কাছে অত লোভনীয় বস্তু? হতাশ দৃষ্টিতে এক মুহূর্ত তাকিয়ে থেকে তারানাথ বলল, নির্বোধদের কিছু বলা মানে সময় নষ্ট করা। রাম ছাগল তোমাদের প্রতি আকৃষ্ট হবে না তো কার প্রতি হবে? যাও যাও যাও, বাড়ি গিয়ে বিজ্ঞানের বই পড়োগে যাও। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।